কেন স্যার? হ্যাঁ, কেন সেটা আপনারা ভালো জানেন। আচ্ছা, আমরা কি ওকে, বেশি করি না? উই আর স্টার্টিং। সো আমাদের যে জিনিসগুলো আছে সেটা ঠিক আছে। জি স্যার। সো আমাদের আজকের সেশনে আমরা প্রথম অংশ যেটা কভার করব সেটা হচ্ছে যে আমাদের সিলেবাস যদি আপনি দেখেন, আমার সিলেবাস অনুযায়ী যে ইন্ডিজিনাস পিপলের যে জায়গাটা আছে সেটা আমাদের কভার করার কথা। ইন্ডিজিনাস পিপল কভার করার কথা আমরা প্রথম একেবারে শুরু করছি স্টার্ট আপ ইজিয়ার টপিক দিয়ে। আমরা ইন্ডিজিনাস পিপলটাকে মাঝখানে রাখলাম, যে এটা নিয়ে আমরা পরে ডিসকাশনে যাব। আমাদের ন্যাচারাল রিসোর্সেস, আমাদের তিনটা টপিক খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে খেয়াল করবেন। আজকের দিনের মধ্যে আমরা এই তিনটা জিনিস শেষ করব। সেটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে যে আমাদের হেরিটেজ এন্ড ট্যুরিজম ইন বাংলাদেশ, এটা গেল। আমরা কালচার এর আগের দিন পড়েছি, তাই না? কালচার শেষ করেছি না লাস্টে? আমাদের কালচারের কি কি পোর্শন আছে, কালচার এন্ড হেরিটেজ। জি স্যার। ঠিক আছে, ওটার উপর থেকে আমরা এখানে ক্যারি অন করব। তারপরে আমাদের 9 নাম্বার ক্লাসে মাইনরিটি এথনিক গ্রুপ এন্ড ন্যাচারাল রিসোর্সেস, এই যে দুটো অংশ আছে, এই দুটো অংশ খুব ভালো করে পড়বো। দ্যাটস অল। আমাদের মেজর ফোকাস হচ্ছে এখন হেরিটেজ এন্ড ট্যুরিজম ইন বাংলাদেশ দেখা, তারপরে হচ্ছে আমাদের দেখা হচ্ছে মাইনরিটি এথনিক গ্রুপ এন্ড ন্যাচারাল রিসোর্সেস। খুব খেয়াল রাখবেন, ইজি এই তিনটা টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবে, এবং এই তিনটা টপিক ইজিয়ার অন্যান্য আগের গুলোর চেয়ে। তো আমরা যদি হেরিটেজ এন্ড ট্যুরিজমে যাওয়ার আগে আমাদের ন্যাচারাল এন্ড মিনারেল রিসোর্সটা শুরু করি, তাহলে আমরা দেখবো যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ন্যাচারাল রিসোর্সেস। আপনারা ন্যাচারাল রিসোর্স কাকে বলবেন, কোনগুলো ন্যাচারাল রিসোর্স? ন্যাচারাল রিসোর্স আমরা খনিজ প্রাকৃতিক সম্পদ, উপাদান যা যেগুলো আমরা আছে। খনিজ সম্পদ, প্রাকৃতিক উপাদান যেগুলো, ওকে, যেমন এক্সাম্পল দেন। যেমন স্যার তেল, গ্যাস, তারপর হচ্ছে পাহাড়, কয়লা, তারপরে বন, কয়লা, 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 আচ্ছা। এই দুটোর মধ্যে ডিস্টিংটিভ পার্থক্য বুঝতে পারছেন? কোনগুলো তাহলে ন্যাচারাল এন্ড কোনগুলো মিনারেল? মিনারেল রিসোর্সেস কোনগুলো তাহলে? প্রকৃতি থেকে পানি, প্রাপ্ত স্যার। ওগুলা স্যার। হুম? আপনারা এখানে বলছিলেন যে হচ্ছে ন্যাচারাল রিসোর্সের মাঝখানে আপনারা অনেক কিছু একসাথে বললেন। তো ন্যাচারাল রিসোর্সের এক্সাম্পল যদি জিজ্ঞেস করা হয় কি কি বলবেন আপনারা? আরেকবার একটু বলেন। অয়েল, গ্যাস। তেল গ্যাস, তেল গ্যাস কি ন্যাচারাল রিসোর্স? তাহলে স্যার এগুলো কি ন্যাচারাল মিনারেলের মধ্যে পড়বে? মিনারেল মিনারেল কোনগুলো স্যার তাহলে? এই দুইটা দুইটার কোশ্চেন সংজ্ঞা, আপনাদের। অক্সাইড স্যার কি দুইটার ওয়েল, সংজ্ঞাটা একটু কপার, বুঝাই বলতে ডায়মন্ডস, হবে। গোল্ড, আয়রন, ও এই এগুলাই তো, তো এই ন্যাচারাল। এই তো ন্যাচারাল, গোল্ড, আয়রন, এগুলো ন্যাচারাল। আচ্ছা, আপনারা সেট থিওরি পড়ছেন? সেট, সেট পড়ছেন কিনা? সায়েন্সের না সবাই? জি স্যার। না সেট স্যার, পড়ছেন? সবাই না, আমরা কমার্স থেকেও আসছি কিছু। আচ্ছা, সেট থিওরি বেসিক ম্যাথে পড়েছেন কিনা? জি স্যার, সে সবাই পড়ছে। সেট এন্ড সাবসেট। ন্যাচারাল জি রিসোর্স স্যার। হচ্ছে, ন্যাচার যদি আমি বলি, আমি বলবো হচ্ছে আমার আশেপাশে দুনিয়ার যা কিছু আছে সবগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ, জি ন্যাচারের স্যার। মাঝখানে। কিন্তু এর মাঝখানে, ন্যাচারাল রিসোর্সের মাঝখানে আপনি সচরাচর যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনি বলছিলেন ওয়াটার, আপনি বলছিলেন সয়েল, এয়ার, যে জিনিসগুলো পাচ্ছি। আবার মিনারেল রিসোর্সেস আর দ্য রিসোর্সেস যেগুলোর জন্য আপনার দরকার পড়ে হচ্ছে মাইনিং লাগে, পিউরিফিকেশন লাগে। ঠিক আছে? So after mining, after purification, you are getting that resources. যেমন আপনারা কথা বললেন, গোল্ডের কথা বললেন, আয়রনের কথা বললেন, কোল, গ্যাস, অয়েলের কথা বললেন। These are known as mineral resource. ন্যাচারালের একটা ছোট ওকে। সাবসেট যদি আমি বলি, ছোট সাবসেট যদি আমি ভিতরে চিন্তা করি, তো এই জায়গার যে ছোট সাবসেটটা হলো, এটা হলো আপনার মিনারেল রিসোর্স। মিনারেল রিসোর্সেস। ভেরি গুড। আর নেচার থেকে আমি যা কিছু পাচ্ছি সবগুলোই হচ্ছে ন্যাচারাল সবগুলোই রিসোর্স। হচ্ছে আমার ন্যাচারাল রিসোর্সের মধ্যে পড়ে। কিন্তু ন্যাচারালের স্পেশাল পিউরিফিকেশন যেগুলো দরকার পড়বে আমার, সেগুলোকে আমি বলবো হচ্ছে মিনারেল রিসোর্সেস। এখন ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশের ন্যাচারাল রিসোর্সেস যদি চিন্তা করতে যান, আপনি কি কি চিন্তা করবেন? বাংলাদেশের ন্যাচারাল রিসোর্সেস কি কি আছে? স্যার গাছ, গাছপালা স্যার তো বনভূমি কি হবে? হ্যাঁ। ইয়েস, বনভূমি, ফরেস্ট ক্যান বি, পাহাড়, ঠিক আছে। তারপর পাহাড়,
হিল, ন্যাচারাল Hills, রিসোর্স। ন্যাচারাল রিসোর্স তো বললাম। তারপর রিভার, ওয়াটার, ওয়াটার তো সবসময় আসলে ন্যাচারালও আবার মিনারেলও হয়। মিনারেল ওয়াটার বলে যে, তখন বলার পিছনে কারণ হচ্ছে ওর মাঝখানে যে আচ্ছা জিঙ্ক আচ্ছা, এন্ড আদার্স জি যখন স্যার, মিক্স আপ করে দেয় তখন সেটা মিনারেল ওয়াটার হয়ে যায়। ঠিক জি আছে, স্যার, বুঝতে মিনারেল পারছি। ইনগ্রেডিয়েন্ট বেশি আছে, বাট মিনারেল রিসোর্সেস মানে হচ্ছে আপনার গ্রাফাইট, কয়লা, গ্যাস, আয়রন, গোল্ড, কপার, যা কিছু আছে সবগুলো হচ্ছে মিনারেল রিসোর্সের মধ্যে পড়ে। স্যার ওই প্রাকৃতিক জিনিস থেকে স্যার আমরা ওই বিশুদ্ধ কইরা যেগুলো পাইতেছি, হ্যাঁ, আর তেলটাতে প্রকৃতি স্যার থেকে আমরা বিশুদ্ধ করে নিতে হচ্ছে আমার তেল। জি স্যার। প্রকৃতি থেকে যে জিনিসগুলো আমি সোজা সরাসরি পাই সেই জিনিসগুলো আমি বলবো হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। যেমন আমার ফরেস্ট, কাঠ সরাসরি পাচ্ছি, ওয়াটার, এগ্রিকালচারাল প্রোডাক্ট, হিলস, এয়ার, বাতাস পাওয়ার জন্য যে আলাদা কোনো লাগছে না। ঠিক আছে, তো এগুলো গেল হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। আর মিনারেল রিসোর্সেস হচ্ছে আমার যেগুলো পাওয়ার জন্য পিউরিফিকেশন করে তারপরে দরকার পড়বে সেগুলোকে আমি বলবো হচ্ছে মিনারেল রিসোর্সেস। ক্লিয়ার, বুঝতে পেরেছি ন্যাচারাল আর জি স্যার। মিনারেল রিসোর্সের মধ্যে পার্থক্য কি? এখন কথা হচ্ছে যে আরেকটা জায়গা আছে যেখানে যে মিনারেল রিসোর্সের মধ্যে একটা রিসোর্সের নাম হচ্ছে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল চিনি? অবিশুদ্ধ নষ্ট তেল হচ্ছে। ওটা কি স্যার? হ্যাঁ, বুঝি নাই। অবিশুদ্ধ অবিশুদ্ধ তেল ওটা কি? না, জ্বালানি তেল। ফসিল ফুয়েল আপনারা বাংলা জানেন, বললেই চিনবেন, একটু চিন্তা করেন। বাংলাটা বলেন স্যার। মনে আছে। একটু চিন্তা করেন। জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির নাম ও শুনছেন? জি স্যার। এই যে আপনি বললেন কয়লার কথা, এই যে আপনি বললেন গ্যাসের কথা, এই যে আপনি বললেন হচ্ছে তেলের কথা, দিস অল জি আর স্যার, নোন অ্যাজ ফসিল ফুয়েলস, রাইট? জি স্যার। জি স্যার। এই ফসিল ফুয়েল গুলো কোথা থেকে আসছে এটা জানেন? জীবাশ্ম থেকে আসছে। তো কিভাবে আসছে? মনে করেন এটা আর্ট, আমি অন্যান্য যে জিনিসপত্র যেভাবে আসছে আর এখানে ফসিল ফুয়েল কিভাবে আসছে এটা আইডিয়া জানি তো। এটা মোটামুটি সবার পরিচিত হওয়ার কথা। স্যার মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় দেখা যায় যে বন জঙ্গল সবকিছু হ্যাঁ মাটির নিচে পড়ে যায়। এগুলো পচে যে এগুলো পচে গলে গ্যাস যে ময়লা জ্বালানি তৈরি ইত্যাদি হয়। তৈরি হয় এগুলোই তো এগুলাই। জীবাশ্ম। আচ্ছা, ভেরি গুড, সো ইউ নো জীবাশ্ম জ্বালানির ব্যাপারে। ঠিক আছে, তো এই যে জীবাশ্ম জ্বালানিগুলো আছে সেই জীবাশ্ম জ্বালানিগুলোর এই যে এরকম হচ্ছে যে যে অনেক আগে, অনেক বছর আগে কোনো কিছু হাতে মাটির নিচে পড়ে গিয়ে তারপরে সেটা হাজার বছর ধরে ওখানে ফসিলাইজড হয়ে যায়, তারপরে থাকার পরে এরকম কোনো একটা জায়গায় এরকম সেডিমেন্টারি হয়ে যায়। মনে করেন এখান থেকে আমি জুম ইন করলাম, এখানে আসলাম, তো সেই জায়গায় দেখা যায় যে এখানে আমার হচ্ছে একটা লেয়ার তৈরি হয়ে যায় খনির। সো এই লেয়ারের মাঝখানে আবার হচ্ছে তিনটা নতুন মোটামুটি অন অ্যান এভারেজ তিনটা ভাগ থাকে। ঠিক আছে, সো এই তিনটা ভাগগুলো যেটা থাকে সেই তিনটা ভাগ আপনার তিনটা জিনিসপত্র ধারণ করে সচরাচর। জেনারেল এটা যে সবগুলো এরকমই হবে এরকম না, লেয়ার চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে কোল, সেটা হচ্ছে গ্যাস, এন্ড সেটা হচ্ছে হোয়াট, অয়েল। এই যে এই তিনটা জিনিস গেল, কোল, গ্যাস, অয়েল। তো এগুলো হচ্ছে মোটামুটি আমি বলতে পারি হচ্ছে নিয়ার বাই, একই জায়গায় কাছাকাছি যদি থাকে সেটা আমরা পাই। এটা হচ্ছে এই তিনটাই হচ্ছে ফসিল ফুয়েলের এক্সাম্পল। ক্লিয়ার, বুঝতে পেরেছি? জি স্যার। নাও আমাদের টপিক হচ্ছে যে এটা না, ন্যাচারাল রিসোর্স কাকে বলে, মিনারেল রিসোর্স কাকে বলে, এই কোশ্চেন গেল। তারপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাংলাদেশে মিনারেল রিসোর্সেস
কি কি পাওয়া যায় আর ন্যাচারাল রিসোর্সেস কি কি পাওয়া যায়? ন্যাচারালের তো স্যার প্রায় মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। এটা কোশ্চেন আসবে যে হোয়াট আর দ্য মেজর ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ, ঠিক আছে, সেটা নিয়ে। সেগুলো কি স্যার কয়টা বলবো আর কি স্যার? মেজর বললে 3-4টা তো মিনিমাম বলতে হবে, 3-4 যদি এরকম লেখা থাকে। হ্যাঁ, তাহলে তো ন্যাচারালের মধ্যে ফরেস্ট, হিল, ওয়াটার, এগুলো তো সব বাংলাদেশে আছে, তো ওগুলাই দেওয়া যাবে। তারপর আর মিনারেলের ভিত্তি স্যার হচ্ছে কয়লা তো পাওয়া যাচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে, আর স্যার ন্যাচারাল রিসোর্স গুলো কি? এগুলো হচ্ছে ওয়াটার, একটা দেখতেছি সয়েল, টিম্বার, সল্ট, ওল, এই টাইপের এগুলা, আয়রন, কোল। ঠিক আছে, আমরা কি আয়রন পাই? বাংলাদেশে আয়রন আছে? না স্যার। ওকে, তারপর ওই খনিজ লবণ যে আছে ওগুলা কি ন্যাচারালের মধ্যে পড়বে? খনিজ লবণ যদি হয় তাহলে এটা অবশ্যই মিনারেলের মধ্যে পড়বে। বাট খনিজ লবণ ছাড়া লবণ যদি হয়, নরমাল লবণ যেগুলো খান, সেটা জি কিসের স্যার, মধ্যে পড়বে? সমুদ্রের লবণ। হ্যাঁ, জি স্যার, ওটা ওটা জি কি? স্যার, ওটা ন্যাচারাল। ওটা ন্যাচারাল, জি ওটা স্যার, ন্যাচারাল থেকে তৈরি হয়। মিনারেল হচ্ছে সিলভার, গোল্ড, বিট লবণ কোপাল্ট। চিনেন? বিট লবণ, জি স্যার। বিট লবণ হচ্ছে মিনারেল, এটা আপনার হচ্ছে মিনারেল রিসোর্স। কিন্তু আপনি যে কাঁচা লবণ সোডিয়াম ক্লোরাইড যেটা খান, এটা হচ্ছে আপনার ন্যাচারাল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। ওকে, আমি এখন একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন। আমি আজকে আপনাদের কাজ কম দিয়ে নিজে ক্যারি অন করার ট্রাই করি যত তাড়াতাড়ি পারা যায়। এখানে দেখেন আমাদের বাংলাদেশের রিসোর্সেস, মিনারেল রিসোর্সেস, এটা বাংলাপিডিয়া, হ্যাঁ, যেটা আপনাদেরকে ওই যে রিসোর্সের ওখানে লেখা আছে। তো বাংলাপিডিয়ায় দেখেন এখানে সরাসরি বলে দিচ্ছে যে আমরা কি কি জিনিসপত্র পাই। এখানে দেখেন আমাদের ন্যাচারাল গ্যাস পাই, আমাদের কি কি আছে মিনারেল রিসোর্সের মধ্যে। কোল পাচ্ছি আমি, কোলের মাইন কোথায় আছে, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন থাকবে। হার্ড রক, গ্র্যাভেল, বোল্ডার, হোয়াইট ক্লে। নেত্রকোনার ওইদিকে বাড়ি কার? সুনামগঞ্জ, কেউ আছেন? নেত্রকোনা স্যার, ময়মনসিংহের স্যার পাশে, আমি জামালপুরে থাকি। হ্যাঁ, তো গেছেন কখনো বিরিশিরি? না স্যার, বেশি এখন যাওয়া হয় নাই। মক্কার মানুষ হজ পায় না। এক্স্যাক্টলি। ঠিক আছে, জি তো স্যার। দেখেন আপনার ওই জায়গায় বাইরে থেকে গিয়ে গিয়ে দেখে আসতেছে মানুষজন, আর আপনি জানেন না। তো এটা জানি, আমি যাওয়া হয় না এখন। মানে যাওয়া হয় না, এটাই তো বললাম। জি স্যার। এরপরে যাবেন, জি স্যার, নাইলে চেষ্টা। নাইলে আপনার জব ভাই ভাই জিজ্ঞেস করবে, তখন কি হবে? স্যার ও যাবে না মনে হয়, যেহেতু এই পর্যন্ত যাইতে পারে না, আরো এখন ফ্রেন্ডদের নিয়ে যাবেন। জি ঠিক স্যার। আছে, এইখানে দেখেন যে বড়পুকুরিয়ার কয়লা খনি যেটা আছে দিনাজপুরে, সেখান থেকে কয়লা উত্তোলনের যে জিনিসপত্রগুলো, সেই জিনিসগুলো আছে এখানে। কয়লার মজুদ কতটুকু আছে প্রত্যেকটাই, সেটার কথা বলা আছে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে হার্ড রক, মানে গ্রানাইট, যেগুলো আছে সেগুলো। সো এই জিনিসগুলো আমাদের পরে বিল্ডিং তৈরি থেকে শুরু করে অর্নামেন্টস প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। তো এখানে হচ্ছে পিট কয়লার ডিপোজিট গুলো কিরকম আছে সেটার বর্ণনা। এইটা আপনাদের খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই আর্টিকেলটা, এটা পড়া। এখানে আপনি মোটামুটি রিসোর্সেস পাবেন। যদি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আর কোনো কিছু জিজ্ঞেস করা হয় কোশ্চেন থেকে, তখন জিজ্ঞেস করা হবে। এরপর ন্যাচারাল গ্যাসের মাঝখানে হচ্ছে কি কি আছে সেই জিনিসগুলো এখানকার বর্ণনায় আছে। ন্যাচারাল গ্যাসের মাঝখানে আমাদের গ্যাস ফিল্ড গুলো কি কি আছে, এখানে যদি আপনি দেখেন সেক্টরে ভাগ করা আছে বাংলাদেশের গ্যাস ফিল্ড গুলোকে। এন্ড হিস্টোরিক্যাল এক্সপ্লোশন কখন কি হয়েছে সেটার কথা বর্ণনা করা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে আমাদের গ্যাস ফিল্ড। রংপুরে 23 নাম্বার জোন, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, এই যে সিলেটে 13-14, প্রত্যেকটা জায়গায় আমার এটা হচ্ছে ব্লক করা আছে। এবং সাগরের মধ্যেও আমার ব্লক করা আছে, যে জায়গায় যদি আমি গ্যাস খনি টনি যা কিছু পাই না কেন সেটা আমার উত্তোলনের জন্য আসবে। এরপর কয়লা, আমাদের কয়লার এখানে দেখেন আমরা কয় টাইপের কয়লা পাই। ইগনাইট অর ব্রাউন কোল, সাব বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট এন্ড আদার যে কয়লাগুলো আছে সেগুলোর কথা বলেছে যে কোথায় কি পাচ্ছি।
ব্রিক ক্লে এটা গেল। এরপরে পেট্রো বাংলার কাহিনী, যে পেট্রো বাংলা কিভাবে কাজ করেছে সেটার কথা গেল। বাট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এই ফিগারটা। এখানে আপনি যদি দেখেন, আজান তো দিয়ে দিল। জি স্যার। আচ্ছা স্যার, আপনার ইউআরএলটা এভাবে হাইড করে রাখছেন যে ইয়া করে? ওটা ব্লক, এটা হচ্ছে এর জন্য হয়ে আছে। ও আচ্ছা, স্যার লিঙ্কটা স্যার আমাদের ঠিক আছে, একটু লিঙ্কগুলো দিয়ে দিন তাহলে। এখানে যে বর্ণনা আছে, এখানে দেখেন যে খনির কথা বলা আছে। ঠিক আছে, আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি আজানের জন্য, নাকি নামাজের পরে এখান থেকে শুরু করব? নামাজের পরে একসাথে শুরু করেন। আচ্ছা, আমরা ব্রেক তাহলে শুরু করব হচ্ছে 6:55। ঠিক আছে, 7টায় শুরু করি স্যার। ঠিক আছে, 7টায় শুরু করি। ঠিক আছে স্যার। চলো। So, তারপরে যে অংশটা ছিল, আমরা যখন কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশে যদি আপনি ম্যাপটা দেখেন, সো ম্যাপটা দেখলে আপনি দেখবেন যে এখানে দেখেন যে হচ্ছে কি কি আছে আমাদের, প্রথমে সেটা দেখে নিই। লিজেন্স এখানে দেখেন ন্যাচারাল গ্যাস আছে, মিনারেল অয়েল আছে, কোল আছে, পিট আছে, লাইমস্টোন, হার্ড রক, হেভি মিনারেলস, হোয়াইট ক্লে এন্ড গ্লাস স্যান্ড। এখানে গ্যাস ফিল্ড অনেকগুলো এখানে দেওয়া আছে, যে এই জায়গায় গ্লাস মানে গ্যাস ফিল্ড আছে, আমি এখান থেকে গ্যাস পাই। হোয়াইট ক্লে মানে আমি চুনা মাটির যে অংশগুলো আছে সেটা এখানে পাই। আপনি যদি উপর দিকে আরো যান, তাহলে এদিকে দেখেন সিলেটের এই যে যে অংশগুলো আছে, সেখানে আমি গ্যাস পাচ্ছি। এরপর জামালগঞ্জ এদিকে এই যে এটা যদি দেখেন, এটা কয়লা পাচ্ছি। ঠিক আছে, পিট কয়লা, এই যে কোল পিট। সো এই জিনিসগুলো আমাদের এক একটা খনি আছে, খনি থেকে আমরা পাচ্ছি। মধ্যপাড়া, এখানে বড় পুকুরিয়া, গ্যাস ফিল্ডের কয়লা ফিল্ড সবগুলো এখানে আছে। এখন কথা হচ্ছে যে আমি গ্যাস পাচ্ছি, এর আগে যখন আমরা হিস্ট্রি দেখলাম, ঠিক আছে, যে আমরা দেখলাম যে যেখানে আমার গ্যাস থাকবে, যেখানে আমার কয়লা থাকবে, সেখানে তেল থাকার সম্ভাবনা অনেক বেশি। আমাদের তেল ফিল্ডের কথা এখানে জাস্ট হরিপুরে এক জায়গায় দেখাচ্ছে, বাট আমরা বাংলাদেশ কেন তেল উত্তোলন করছি না? তেল ফিল্ড যদি থাকে, আমাদের এখন এত তেলের সংকট, আমাদের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, why don't we mine our own oil? কেন করি না, বা কেন পাচ্ছি না? কোনো, আপনাদের কি মনে হয় রিজন কি? দেখতে পাচ্ছি তো সবাই না স্ক্রিন? জি স্যার। জি স্যার। এটার কারণ কি আসলে? বাংলাদেশে তো তেল উত্তোলন করলে কস্ট বেশি পড়ে যায়। আমাদের দেশে উত্তোলন করতে কস্ট বেশি পড়ে যায়। তারপরে তাহলে সৌদি আরব কিভাবে উত্তোলন করছে? ওদের কি অনেক বেশি টাকা ছিল আগে? আচ্ছা, তেল উত্তোলন করার মতো আমাদের দেশে এখন পর্যন্ত ওইরকম ইকুইপমেন্ট নেই, আর ম্যান পাওয়ার ওইরকম নেই, যার জন্য আমরা ওইরকম ভাবে পারছি না। আর যেটুক পারছি এটুক অন্য কান্ট্রির হেল্প নিয়ে করতে পারছি আর কি। গ্যাসের ক্ষেত্রে যেটুকু হচ্ছে অন্য কান্ট্রির হেল্প নিয়ে মাইনিং গুলো এরপর আমরা করতে পারছি। অলওয়েজই হতো হচ্ছে যে বাইরে, যেমন সৌদি আরবে যখন মাইনিং শুরু হয়, বা মিডল ইস্টে যখন মাইনিং শুরু হয়, তারা কিন্তু তেল কি জিনিস জানে না। তারা কিন্তু বাইরের কোম্পানির সাথে মিলেই তারপরে তেল উত্তোলন করেছে। তারপরে তারা তাদের নিজেদের ক্যাপাসিটি ডেভেলপ করেছে এখন বা এই জায়গায়। যখনই আপনি এরকম একটা কোনো খনি থেকে উত্তোলন শুরু করবেন, এই যে যেমন ধরেন গ্যাস, গ্যাসে কি মনে হয় যে আপনার যে আমার দেশীয় থেকে গ্যাস উত্তোলন করছে? না, ওই যে পেট্রো বাংলা আছে, ঠিক আছে, মুক্তিযুদ্ধের পরে যে তৈরি করা হয়েছে সেটা, তারপরে এই অংশগুলো গেছে, সেখান থেকে আমরা পাচ্ছি। কিন্তু বেসিক্যালি এখানে না, আমরা যে জিও পলিটিক্স পড়ে আসছি, যে জিও পলিটিক্স একটা বড় রোল প্লে করে এটার জন্য। কিভাবে বড় রোল প্লে করে? জিও পলিটিক্স যদি আপনি চিন্তা করেন, আমার নেইবারিং কান্ট্রি যেটা আছে তাদের সাথে আমরা বর্ডার, এই যে তেলের খনি এখানে দেখছেন বা এই নিয়ার বাই, তো খনির আরেকটা অংশ বা খনি কি সিপারেবল হবে না? অন্য জায়গায় থাকবে না? আমি তো বিজিবি, বর্ডার গার্ড এন্ড আদার্স দিয়ে আমি উপরে বর্ডার দিতে পারি, খনির মাঝখানে বর্ডার আপনি কিভাবে দিবেন? তাই না?
তারপরে হচ্ছে যে আপনি যদি একটা পাওয়ার তৈরি হয়ে যান, তাহলে কি হবে, যে নেইবারিং কান্ট্রির জন্য আপনি একটা থ্রেট। তো এটাও আর একটা ইস্যু। আমরা দেখেন ওই যে পদ্মা চুক্তি, মানে তিস্তা পানি বন্টন চুক্তি, তারপরে হচ্ছে ট্রানজিট নিয়ে আমি নেপালের সাথে কমিউনিকেট করতে পারি না, আমি ভুটানের সাথে যোগাযোগ করতে পারি না, বা আমি যদি চায়নার সাথে এখন এখন যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি খেলা হচ্ছে, আমি চায়নার সাথে যাব, আমেরিকার সাথে যাব, ইন্ডিয়ার সাথে যাব, কোনটা যাব বা কোন মানে মেনটেন করব, বলয় মেনটেন করব, দ্যাটস আ ভেরি টেকনিক্যাল ডিসিশন যে এই জায়গাগুলোয়। বাট আনফরচুনেট বাট ট্রুথ ইজ, বাংলাদেশে এই তেলের খনি যে আছে, এটা যেমন আপনাদের কাছে প্লেন এন্ড সিম্পল, এটা 60, 70, 80 বছর আগেও প্লেন এন্ড সিম্পলি ছিল। এবং তখনই ব্রিটিশ আমলে ব্রিটিশ পেট্রোলিয়াম যে বার্মা এই অয়েল কোম্পানি আছে, তারাই প্রথম হচ্ছে এই খনির খোঁজ পেয়ে যায়। কিন্তু তারপরও আমরা এই এত বছরে ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারি নাই। আপনি যেটা বললেন, ইজ ইট সো? আসলে কি এই ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারি নাই, না আসলে আমাদের যে লিডাররা ছিলেন তাদের সদিচ্ছার অভাব, তাদের এই বলয় ব্রেক করার সমস্যা, যে আমি বলয় ব্রেক করে আমি তেল উত্তোলন করব কি করব না, করলে কি হবে, সেটাকে আমি বেনিফিটে দিতে পারবো কিনা, এবং এই কয়লা নিয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আহ, এই জায়গাগুলো কাজ করে। এরপরে চাইলে সাপোর্ট দিলে ইন্ডিয়াও তো এসে করতে পারে, অথবা রাশিয়াও তো এসে করতে পারে। একটা পার্সেন্টাইল তারা নিল, বাকি পার্সেন্টাইল আমরা আমাদের এখানে উত্তোলন থাকলো। এটা আমার দেশের রিসোর্সেস, যেটা আমার পরে কাজে দিবে। আমি আপনাদের কিছু ডকুমেন্টস দেখাই। এই দেখেন, বাংলাদেশ অ্যানাউন্সেস দ্য ফার্স্ট oil discovery. Two gas fields found in rural Sylhet region are expected to produce about 153 million barrels for energy-starved nation. তেল উৎপন্ন করবে। ঠিক আছে, পেট্রো বাংলা থেকে এটা থেকে ওখানে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ start fast oil in two gas fields in the northeastern Sylhet region. The chairman of the State Run Oil Gas and Mineral Corporation, Petro Bangla, has said. এই যে মোহাম্মদ হোসেন মনসুর যে রিপোর্টটা দিলেন, এটা দেখেন হচ্ছে, এটা আমি আল জাজিরা থেকে কোট করছি, দ্যাটস আল জাজিরা নিউজ, এন্ড এটা হচ্ছে 2012 সালের নিউজ। এখন 2020 সাল। হ্যাভ ইউ হিয়ার্ড এনিথিং অ্যাবাউট দিস? আপনারা কি এর পরে কোনো কিছু শুনেছেন এটা নিয়ে, যে আসলে তেল উত্তোলন নিয়ে আমরা আগাচ্ছি কি আগাচ্ছি না? এটা গেল। তারপরে আসেন, বাংলাদেশ হোল্ডস লার্জেস্ট অয়েল গ্যাস রিজার্ভ ইন এশিয়া প্যাসিফিক। এটা ডেইলি সানের রিপোর্ট, সাইনিং সেরেমনি এন্ড আদার্স। ঠিক আছে, বাট ওয়ার ইজ ইট? আমাদের এইটার ডেভেলপমেন্ট কোথায়? সো আমরা বেসিক্যালি এই যে একটা বলয় জিওপলিটিক্যাল রিজনের মধ্যে আটকে আছি, যার কারণে আমরা আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস গুলো, সেগুলো আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। আপনাদের জন্য কোশ্চেন থাকবে যে চ্যালেঞ্জ কি ন্যাচারাল রিসোর্সেস আর মিনারেল রিসোর্সেস। সোজা কোশ্চেন হচ্ছে মেজর ন্যাচারাল রিসোর্সেস, মিনারেল রিসোর্সেস কি, গ্যাস ফিল্ড কয়টা আছে, কি আছে, এগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশন। বাট ইফ আই গো ফর ডিপ থিঙ্কিং কোশ্চেন, যে কি বাংলাদেশের আসলে সিচুয়েশন তেল অ্যান্ড গ্যাস নিয়ে বা রিসোর্সেস নিয়ে, তখন আসবে হচ্ছে আপনার ব্যাখ্যা, এবং এই ব্যাখ্যা করার জন্য আপনার নিজের জানতে হবে। এরপরে একটা জিনিস আর একটা পয়েন্ট এদিকে খেয়াল করেন, এখানে দেখেন স্টার্ট দিয়ে লেখা আছে হেভি মিনারেলস। হেভি মিনারেলস কি আইডিয়া? হেভি মিনারেলস বলতে কি বোঝেন? ইউরেনিয়াম চেনেন? ইউরেনিয়াম চেনেন আপনারা? জি স্যার, তেজস্ক্রিয় পদার্থ মেবি। ইউরেনিয়াম হচ্ছে আণবিক শক্তি যে উৎপন্ন হয় আমাদের, অ্যাটমিক এনার্জি, সেটার জি স্যার। র ম্যাটেরিয়াল রিসোর্সেস। হেভি মিনারেলস এর মধ্যে এটাও পড়ে। এইখানে দেখেন, এই যে মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, এই জায়গাগুলোতে সরাসরি বলে দেওয়া হচ্ছে যে এই জায়গায় আমার মিনারেল, হেভি মিনারেলস পাই। বাট বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড আদার্স এই জিনিসটাকে খুব ডিসক্লোজ করতে নারাজ। আমাদের কাছে যখন এরকম রিসোর্সেস জানবে যে হেভি মিনারেলস আছে, এই যে সন্ত্রাসী অর্গানাইজেশন এন্ড আদার্স যারা আছে,
তাদের পলিটিক্যাল প্রেশার থাকবে, অ্যাটাকের জায়গা থাকবে, আমার ডিফেন্স কিন্তু খুব উইক, ঠিক আছে, ইন টার্মস অফ প্রোটেক্টিং, বিকজ আমরা ধীরে ধীরে এটা বানায় ফেলছি। সো এই জায়গায় আমি যদি দেশের কথা চিন্তা করতে যাই তখন আমার এই জায়গা থেকে ডিসিশন সুইচ করতে হয়, বুঝতে পেরেছেন? সো এটা একটা জিনিস। এখানে দেখেন ইউরেনিয়ামের ফাউন্ড ইন সিলেট মৌলভীবাজার, ওই যে উপরের দিকে আমরা হেভি মিনারেলস পেয়েছিলাম সেটার অংশ, এই যে মৌলভীবাজারের এদিকে। তো সেখানে একটা অংশ থেকে আমরা পাচ্ছি যে হেভি মিনারেলস। তো এখানকার নিউজে আপনি যদি যান ইউরেনিয়াম, সো ঢাকা থেকে এখান থেকে আণবিক শক্তি কমিশন এটা ঘোষণা দিচ্ছে 2015 সালে, বাট আফটার দ্যাট এটার কোনো খবর নাই, নিউজ বাংলাতে বললাম। তারপর হাই লেভেলস অফ ইউরেনিয়াম ফাউন্ড ইন কক্সবাজার, কক্সবাজারে টেস্ট করার পরে থেকে পেলো যে হাই লেভেল অফ ইউরেনিয়ামের সংখ্যা, এটা হচ্ছে নিউজ অফ 2020। Uranium levels ranging from 850 ppm to 990 ppm in zircon and monazite have found in underground soil of Cox's Bazar, which is almost twice as high as the ore found in Sylhet in Moulobibazar, January 9। এই যে এখান থেকে অ্যাটমিক এনার্জি আমি কিরকম পাচ্ছি সেটা পেলাম, যেটা আমার জন্য গিগামোলার কাউন্টারে, যেটা আমার জন্য হচ্ছে হিউজ একটা এনার্জি সোর্সেস হবে। সো এটা গেল হচ্ছে বাংলাদেশের, আমি আণবিক বা এনার্জি রিসোর্সেস কথা যদি চিন্তা করি সেই স্যার একটা জায়গায়। কোশ্চেন ছিল। শিওর। স্যার হেভি মিনারেলস বলতে কি শুধু ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামই মনে হচ্ছে? না না না, এটা এখানে দেখেন জিরকন, মোনাজাইট, সো ইউরেনিয়াম ইজ ওয়ান অফ দেম, ঠিক আছে। হেভি মিনারেলস হচ্ছে যে হাই পর্যায় সারণী যদি চিন্তা করেন, পর্যায় সারণীতে তেজস্ক্রিয় ক্ষমতা যুক্ত যে মেটালস গুলো আছে যেগুলোকে আমি র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারি, ওই ফিল্ডের মধ্যে যদি আমি দেই তখন হচ্ছে আমি এটাকে উইথ কন্ট্রোল এনার্জি ইমিশন ফিশন করতে পারবো, সেগুলোকে আমি বলি, এবং ফিশন করে এনার্জি উৎপন্ন করা সম্ভব হয়। ফিশন ইজ ভাঙা, ঠিক আছে, একটা অ্যাটমকে ভেঙে দুটো ডিফারেন্ট মলিকিউল তৈরি হয়ে যাওয়া, জানি তো এগুলো, রাইট? এগুলো তো খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট এটা হচ্ছে বেসিক যে আপনি এনার্জি কিভাবে কনভার্ট করছেন সেটার জন্য, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আপনার হচ্ছে এখানকার, আমি জাস্ট অ্যাটমিক এনার্জি কিরকম বাংলাদেশে সেটার কথার জন্য এই অংশটা বলা, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি টোটাল এটা জিনিস পেলাম। এখন কথা হচ্ছে ন্যাচারাল রিসোর্সের মাঝখানে, আমি তো মিনারেল রিসোর্স নিয়ে অনেক কথা বললাম, ন্যাচারাল রিসোর্সের প্রেজেন্ট স্ট্যাটাস কি, এটা খুব সোজা হবে দেখে আমি এটা আপনাদের ইলাবোরেট করি নাই, বাট সোজা কোশ্চেন থাকলে বা অ্যাসাইনমেন্ট থাকলে প্রথমত থাকবে ন্যাচারাল রিসোর্স, হোয়াট আর দ্য মেজর ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ। ইন দ্যাট কেস আপনার সুন্দরবনে কি কি আছে বর্ণনা করতে হবে, আপনার রিভার কি কি আছে সেটা নিয়ে বলতে হবে, রিভার থেকে আপনি ফিশ এন্ড আদার্স কি কি পাচ্ছেন সেটা বলতে হবে। ডু ইউ নো দ্যাট বাংলাদেশ হ্যাভ উইন্ডমিলস? আপনি কি জানেন বাংলাদেশে উইন্ডমিল আছে? জি স্যার। কোথায় আছে? স্যার আমাদের ফেনীতে স্যার উইন্ডমিল তো স্যার এটা উইন্ডমিল কি জানেন? সম্ভবত স্যার কি স্যার সিরাজগঞ্জে সম্ভবত নতুন চালু করছে। না স্যার উইন্ডমিল কি? বায়ু থেকে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জিনিস স্যার আমাদের ফেনীতে একটা আছে মোহরি প্রজেক্ট। ইয়েস, ফেনীটা জানি, মাতামুহুরীর ওখানে নদীর কাছে। জি স্যার। সিরাজগঞ্জে সম্ভবত অনেক কটা স্থাপন করছে নদীর পাশে। আচ্ছা, সিরাজগঞ্জেরটা আমি এখনো জানি না, তবে হচ্ছে ফেসবুকে দেখলাম 2-3 দিন আগে অনেকে। আমি আপনাদেরকে দেখাতে পারি হচ্ছে আমি একবার আমি নিজেই জানতাম না, এই যে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি, আমি হচ্ছে যে মুহুরী মাতামুহুরী নদীর যে ড্যামটা আছে, বাঁধ আছে না একটা রাবার বাঁধ। জি স্যার, মোহরি প্রজেক্ট। হ্যাঁ, মুহুরী প্রজেক্ট। তো আমি মিউট দিচ্ছি বাকিদেরকে, ঠিক আছে, আওয়াজ হচ্ছে অনেক বেশি। তো মুহুরীটা হচ্ছে চট্টগ্রাম থেকে খুব কাছে। তো আমি যখন ফ্লাইং করতাম বেসিক ফ্লাইং এ, তখন হচ্ছে মুহুরী ড্যাম বাঁধটা যেটা, ওটা একটা লোকেশন ছিল, ডেস্টিনেশন, যে ট্রেনিং ফ্লাইট ওখানে গিয়ে ওটা খুঁজে বের করে তারপরে ওখান থেকে আবার ব্যাক করে আসা আকাশে। তো মুহুরী গেলে ওইখানে তিনটা উইন্ডমিল আছে সেটা দেখা যায়। তো আমি এটা জানতাম যে ঠিক আছে,
মাতামুহুরি মুহুরি ড্যাম ওই প্রজেক্টের ওখানে আছে। তো আই নেভার নিউ যে হচ্ছে আরো কোথাও আছে। তো আমি একদিন হচ্ছে একটা মিশনে ফ্লাই করতেছি 1000 ফিটে, খুব নিচে, লো ফ্লাইট, নিজে একাই আছে মিশনে, তাও ফ্লাই করছি হচ্ছে কুতুবদিয়াতে। কুতুবদিয়া চেনেন তো? মহেশখালীর এখানে কুতুবদিয়া একটা দ্বীপ আছে চট্টগ্রামের এখানে। তো ওই কুতুবদিয়াতে আমি ফ্লাই করার সময় নিচে এখানে কালো কালো দেখা যায় যে হচ্ছে দেখা যায়, মানে ফিল্ড দেখা যায়, সল্ট ফিল্ড, যে লবণ তৈরি করে না, সেটার অংশ দেখা যায়। তারপরে আমি হচ্ছে আরেকটু নিচে নেমে দেখছি অনেকগুলো সারি সারি করে করে দেওয়া আছে। এগুলো কি খুঁজতে গিয়ে দেখি দেয়ার ওয়্যার উইন্ডমিলস। আমি আপনাদের ছবি দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কুতুবদিয়া আইল্যান্ডে ওই আর সাগরের পাড়ে এরকম উইন্ডমিল গুলো তৈরি করা হয়েছে। অন্যান্য দেশে আপনি ইউরোপিয়ান কান্ট্রি যদি যান বা অন্যান্য এটা একটা ন্যাচারাল এনার্জি, ন্যাচারাল রিসোর্স কে ইউজ করার জন্য একটা খুব বড় সোর্স, ঠিক আছে? এই উইন্ডমিল গুলো, এগুলো যখন এই যে বাতাস কন্টিনিউয়াস একই দিক থেকে ফ্লো হয়, বাংলাদেশের তো বাতাসের প্রবলেম, বাতাস তো ফ্ল্যাকচুয়েট করে, এই গ্রীষ্মকালে একদিক থেকে, হিমালয়ের দিক থেকে, হিমালয়ের উল্টা দিক থেকে, এটা তো জিওগ্রাফির কিছু একটা অংশ আছে। তো সেখান থেকে দেখা যায় যে আমাদের এখানে এই চেঞ্জ গুলো আমরা পাই। তো এখানে একই দিক থেকে, সাগরের দিক থেকে সবসময় বাতাস আসে বলে কুতুবদিয়াতে আইল্যান্ডে এখানে ওদের উইন্ডমিল প্রজেক্টটা খুব ভালো। হ্যাঁ, শুনতে পাই নাই? কে বলছিলেন? আমি কথা বুঝতে পারিনি। যে কথা বলবেন আনমিউট করে নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের বেসিক সাম ইনফরমেশন অ্যাবাউট ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্সেস। সবাই বুঝতে পেরেছি? ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্সেস নিয়ে কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট আগাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের বেসিক। এখান থেকে কোশ্চেন আসবে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্সেস, what is natural and mineral resources, what are the challenges of mineral resources in Bangladesh, what are the major mineral resources found in Bangladesh, what are the natural resources found in Bangladesh, what is the impact of natural and mineral resources in the economy of Bangladesh, and এইসব টাইপের কোশ্চেন যেখানে আপনার ইনপুট দিতে হবে। বাট বেসিক কনসেপ্ট হচ্ছে আপনার জানা লাগবে যে আপনার ন্যাচারাল এন্ড মিনারেল রিসোর্সেস গুলো কি, আমার কয়টা গ্যাস ফিল্ড আছে, কয়টা কয়লা ফিল্ড আছে, কতখানি মজুদ আছে, এন্ড আমরা কতদিন পর্যন্ত এটা নিয়ে চলতে পারবো, সেই জিনিসগুলো থেকে আপনার পরবর্তীতে ব্যাখ্যায় যেতে হবে, ঠিক আছে? এটা সচরাচর ভাইভা কোশ্চেন এরকম আসবে না। ভাইভা কোশ্চেনে আসবে যে কি কি পাওয়া যায় এই টাইপের, আর অ্যাসাইনমেন্ট কোশ্চেনে যখন থাকবে তখন এই জিনিসগুলো ডিটেইলিং থাকবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও মুভিং ইনটু আওয়ার নেক্সট টপিক। আজকে আমরা আরেকটা টপিকে মুভ করছি, সেটা হচ্ছে আপনাদের এখানে ছিল হচ্ছে ট্যুরিজম এন্ড হেরিটেজ। কালচার হেরিটেজ পড়েছেন, ট্যুরিজম স্পট। বাংলাদেশের ট্যুরিজম স্পট আমরা কি কি পড়েছিলাম, আমরা যে কাজ করেছিলাম কি কি দেখেছিলাম মনে আছে? কালচার এরিয়া থেকে আমরা অ্যাসাইনমেন্টের কিছু অংশ প্রেজেন্টও করেছিলাম, এখানে পোস্টও করেছিলাম গ্রুপ ওয়ার্ক করে, মনে পড়ে? যে কালচার এন্ড হেরিটেজ নিয়ে একটা পোস্ট দেওয়া ছিল, তারপরে আপনাদের বিউটিফুল বাংলাদেশের ভিডিও দেখানোর পরে আপনাদের কুষ্টিয়া লালনের আখড়া থেকে শুরু করে, আমি কি শেয়ার করতেছি? স্ক্রিন তো দেখতে পাচ্ছেন রাইট? না কিছু দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যায় না স্যার? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনাদের গ্রুপের টাস্ক ছিল তাই না? বান্দরবন পাহাড়, শহীদ মিনার থেকে শুরু করে সবকিছু লিখেছেন যে বাংলাদেশে আমরা কি কি জিনিসপত্র পাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনাদের এর আগের ইয়াতে ছিল টাস্ক, যে এই এই জিনিসগুলো আমাদের ট্যুরিজম এন্ড হেরিটেজের জন্য কাজ করে। কারণ আপনাদের প্রত্যেকের গ্রুপের কিছু পার্টিসিপেশন এখান থেকে এসছে, এন্ড সেখান থেকে আমরা পেয়েছি যে আমাদের ট্যুরিজমে আমরা কি কি দেখতে পাচ্ছি। সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, শহীদ মিনার, এরপর বাকরখানি, কক্সবাজার, পাহাড়পুর, লালাখাল, টি গার্ডেন, বান্দরবন, এই যে জিনিসপত্রগুলো আছে। তো আমাদের উই হ্যাভ ট্যুরিজম স্পটস। স্পট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, তাই না? এখন আমাদের প্রশ্ন হচ্ছে সিঙ্গাপুরের কিছুই নাই। সিঙ্গাপুর ইজ আ ভেরি গুড টুরিস্ট স্পট। ব্যাংকক, তাদের মানে সি বিচ আমাদের চেয়ে ছোট, বাট দে আর ভেরি গুড টুরিস্ট ডেস্টিনেশন। মালয়েশিয়া ইজ আ ডেস্টিনেশন, মানুষজন যাচ্ছে। ওয়াই নট বাংলাদেশ? বাংলাদেশের এই যে এই জিনিসগুলো হচ্ছে না কেন?
বাংলাদেশের প্রবলেমটা কোথায়? বাংলাদেশের হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ট্যুরিজম? স্যার এখানেও জিওপলিটিক্স কাজ করতেছে অনেক ক্ষেত্রে। জিওপলিটিক্স কাজ করতেছে না আমাদের হচ্ছে নিজেদের পলিটিক্স আমাদের নিজেদের পলিটিক্সও কাজ করতেছে, জিওপলিটিক্সও কাজ করতেছে। যেমন হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস? নিজেদের ওকে, যেমন হতে পারে রোড ট্রান্সপোর্ট প্রবলেম, আমাদের সেফটি সিকিউরিটি নাই, অনেক কিছু ইস্যু হতে পারে। জি স্যার। লেটস থিংক অ্যাবাউট ইট এন্ড উই আর গোইং ফর আ ডিফারেন্ট টাস্ক হিয়ার। আপনাদেরকে আমি হচ্ছে মেন্টিমিটারে আগে নিয়েছি কখনো? আপনাদের সাথে মেন্টিমিটার পোলিং এর কোনো কাজ করা হয়েছে গ্রুপে? না স্যার। অভাগা। আচ্ছা, লেটস গো ফর এ টাস্ক। যে কাজটা এখন আপনারা করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা ইয়া দেখাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন সবাই? জি স্যার। স্ক্রিনে দেখেন কি লেখা আছে। গো টু স্যার কালো হয়ে www.menti.com। গেছে স্যার। এখানে কি লেখা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না। পুরোপুরি হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নিচে? হ্যাঁ, বড় লেখা আপনারা সবাই মোবাইলে যে কাজটা করবেন, ব্রাউজারে আর মোবাইল আর ল্যাপটপ যেটা ইউজ করতে থাকেন এখন, আপনি যাবেন হচ্ছে www.menti.com। ঠিক আছে, menti.com যাওয়ার পরে এই কোডটা বসাবেন, দেখবেন ওখানে সেম কোশ্চেন আছে। তারপরে আপনি লিখবেন যে চ্যালেঞ্জ কি, আপনি আপনার আনসার লিখবেন, আমাদের এখানে সবগুলো চলে আসবে। ঠিক আছে, আমরা জাস্ট আমি আপনাদেরকে এই টাস্কটা দিচ্ছি যেটা দিয়ে আমরা পরের অংশে আসবো। এখন খুব দ্রুত যে কাজটা করবেন, 3 মিনিট সময় আপনাদের। www.menti.com এ ঢোকেন এন্ড কোড ইউজ করেন 188592। ঠিক আছে, ওখানে পাবেন আপনি কোশ্চেন হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ, যে কোশ্চেনটা আমি জিজ্ঞেস করেছি। এন্ড ওখানে আপনি কি চ্যালেঞ্জ মনে করেন চ্যালেঞ্জ গুলো লেখেন। ঠিক আছে, লিখে সাবমিট করেন। আই ওয়ান্ট টু সি যে কে কত ফাস্ট করতে পারেন। ফাস্টার। আমি এখনো একটাও পাই নাই। শুধু কি নামগুলো লিখবো স্যার? হ্যাঁ, চ্যালেঞ্জ গুলো লিখবেন। চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ লিখে সাবমিট দিবেন তাড়াতাড়ি। একজনও কানেক্টেড এখনো হতে পারে নাই, কি সর্বনাশ। আমি তো লিখতেছি। হ্যাঁ স্যার কি লিখবো? কোশ্চেনটা কি, হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ? সাবমিট করার পরে তো আপনি দেখবেন, সাবমিট করার আগে তো দেখবেন না। সাবমিট করার আগে আমি কিভাবে দেখবো? সাবমিট করলে সবাই দেখবে, আমি একা না। সময় লাগে স্যার। স্যার সবগুলো লিখে একত্রে সাবমিট করব না এক একটা করে সাবমিট করব? করেন, একটা দুইটা করে লিখে করেন, একসাথে করেন। একবারে প্যারাগ্রাফ লিখতে হবে না তাই বলে প্যারাগ্রাফ লেখার জায়গাই নেই। What are the management? কোশ্চেনটা ক্লিয়ার না। ট্যুরিজম সেক্টর বাংলাদেশের কেন ডেভেলপ না, বা ট্যুরিজম সেক্টরের চ্যালেঞ্জ কি, বাংলাদেশের প্রেজেন্ট ট্যুরিজম সেক্টরের চ্যালেঞ্জ কি? এই তো সিকিউরিটি প্রবলেম চলে আসছে। Okay, transport, economy, education, lack of security, lack of hotels, lack of guide, very good. Safety and security problem, transportation problem. তারপর 6 জন মাত্র কানেক্ট হতে পেরেছে 32 জনের মধ্যে, বাকিরা কই? স্যার আমরা কি আরো একবার লিখতে পারবো? না, একবারই? হ্যাঁ, প্রত্যেকের একটা একটা করে। আরে ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে স্যার একত্রে লিখে তারপর স্যার আরো সাবমিট লেখা করব ছিল নাকি? স্যার।
proper training, proper planning from government, accommodation. Okay, তো আমরা দেখতে পাচ্ছি তো, রাইট? দুইবার মারলাম স্যার। বুঝি নাই। accommodation sector, accommodation is one of the basic needs for any tourism activity, adventure, outdoor recreation. Very good points. Good. তারপর proper training, proper planning from government, safety, security. Okay, security problem, road problem, that means transport problem. Infrastructure facility, 12 জন অ্যাড হয়েছেন। Modern and sufficient recreation facility, proper training, proper planning from government, marketing and updated information, security and safety involvement of non-professional people. Okay, political instability, involvement of non-professional people বলতে কি বোঝাচ্ছেন আসলে? Disappointed customer service. Okay, এটাও একটা problem. Lack of infrastructure facilities, lack of modern and sufficient recreation facilities. Good. Want of safety and security, lack of transport, education. ওমা কি, what are the major challenges of tourism sector? এই কোশ্চেনই উঠাই দিছে। এই কোশ্চেন তো লিখতে বলা হয় নাই, লিখতে বলা হয়েছে যে আনসার কি। ঠিক আছে, 18 জন, লাস্ট মিনিট। বাকিরা কই? বাকিদের রেসপন্স কই? একুশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোথায় দেখছি যে কতজন জয়েন করেছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো এটা লিস্টেড থাকবে যে কাদের রেসপন্স কিরকম ক্লাসে। হ্যাঁ স্যার, এখানে কে দিচ্ছে সেটা তো আর বোঝা যাচ্ছে না। সেটা কি খুব বেশি দরকার এখনই জানানো? এই যে আপনাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ক্লোজ হয়ে যাবে, মাথায় রেখেন। আচ্ছা, এখানে কে কোনটা পাঠাচ্ছে সেটা কি দেখা যাচ্ছে না? সেটা তো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না। স্যার, কে কোনটা পাঠাচ্ছে সেটা বুঝবো কিভাবে যে এইটা পাঠাচ্ছে? এটা এখন দরকার নাই, এটা আমি বুঝবো, যখন আমি রিপোর্ট দিব তখন বুঝবো। আমি তো স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কি হয়েছে স্যার তো বুঝতে পারি না। সবাই হচ্ছে menti.com এ গিয়ে এই কোডটা ইউজ করে এই কোশ্চেনের আনসার করছে। আমরা আসলে দেখতে চাচ্ছি যে মেজর প্রবলেম কি হয়। সিকিউরিটি ইজ আ প্রবলেম, সেফটি প্রবলেম বুঝলাম, এটা কমন আসছে। রোড ট্রান্সপোর্ট, সিকিউরিটি সবারটাই আসছে। ট্রাফিক প্রবলেম আসছে, ট্রান্সপোর্ট প্রবলেম আসছে। ওকে ডান, আমরা 24 জনের রেসপন্স পাচ্ছি 32 জনের মাঝখানে, বাকিদের রেসপন্স নাই। ওকে, যে জিনিসটা হবে এখন কাউন্টডাউনের পরে আমরা একটা জেনারেল পার্সপেক্টিভ পেলাম যে আমাদের চ্যালেঞ্জেস গুলো কি কি। ঠিক আছে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে we are going into next question. আপনাদের ওখানে দেখেন রিফ্রেশ হয়ে নেক্সট কোশ্চেন চলে আসছে। আপনাদের এখানে র্যাঙ্কিং করতে হবে যে কোনটাকে আপনি প্রথম প্রবলেম হিসেবে চিন্তা করছেন। এই 5টাকে মেজর থিম নিয়ে আসছে। সিকিউরিটি চলে আসছে, প্ল্যানিং অফ দ্য গভর্নমেন্ট, মাইন্ডসেট অফ লোকাল পিপলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাডভার্টাইজমেন্ট, সবকিছু আসছে। সেটাকে আপনার র্যাঙ্কিং করতে হবে। আপনাদের ওইখানে দেখেন, আপনারা menti.com এ যে ঢুকেছেন 18, 85, 92 এখানে র্যাঙ্কিং করেন। র্যাঙ্কিং করে সাবমিট করেন যে আমাদের প্রেজেন্ট প্রবলেম সবচেয়ে বড় কোনটা। ওটাকে লিখতে হবে নাকি ফার্স্ট সেকেন্ড ওটা? ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিং করে দিলেই হবে, লিখতে হবে না। ওখানে দেখেন র্যাঙ্কিং এর জায়গা আছে, 1 নম্বরে কি থাকবে 2 নম্বরে কি থাকবে সেটা আছে। জাস্ট র্যাঙ্কটা দেন, ফার্স্টে কি, সেকেন্ডে কি, থার্ডে কি। অ্যাডভার্টাইজমেন্ট, হোটেল ফ্যাসিলিটিস, প্ল্যানিং, গভর্নমেন্ট, মাইন্ডসেট। আমরা মেজর গুলোকে এখানে শর্টকাট করে নিয়ে আসছি। হ্যাঁ ওখানে তো অপশন আকারে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই অপশনগুলো একটা স্যার, 1 নম্বরে একটা বসান, কোশ্চেনটা 2 নম্বরে আরেকবার। বসান। হোয়াট স্যার, ইজ দ্য মেজর? এখানকার কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য মেজর। আমরা তো অনেকগুলো প্রবলেম পেলাম না, সে মেজর প্রবলেম আপনি কোনটাকে মনে করেন সেটাকে আপনি ঠিক করছেন। 1 নম্বর প্রবলেম কোনটা? ঠিক আছে স্যার, আমরা ফার্স্ট সেকেন্ড সবগুলাই কি ট্রাই করে দেব? হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড সবগুলো ফোর্থ করা যাবে না, শুধু পাঁচটাই করবেন, পাঁচটাই করবেন। পাঁচটাই করা যাবে? হ্যাঁ, আচ্ছা। পাঁচটাই করা যাবে। অলরেডি ডান। জি স্যার, করছি। পেয়েছেন? এই যে আপনারা করতেছেন, চেঞ্জ হচ্ছে, দেখতেছেন না? আপনাদের ভোট অনুযায়ী এখানে চেঞ্জ হচ্ছে তো। জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আপনাদের ওপিনিয়ন, এখানে আপনাদের ওপিনিয়ন আসতেছে, ইটস নট মাই ওপিনিয়ন।
গুড। তো আমাদের সিকিউরিটি 1 নাম্বার প্রবলেম এখন পর্যন্ত চলে আসছে এগুলোর মাঝখানে। প্ল্যানিং অফ দ্য গভর্নমেন্ট সেকেন্ড প্রবলেম। গুড। এভাবে মিলে গেল কিভাবে? হ্যাঁ, আমি যে পাঁচটা দিচ্ছি এটা পুরোপুরি এভাবে মিলে গেল কিভাবে? কারণ আপনারা সবাই একই রকম চিন্তা করেন তাই। একদম মিলে গেল। এইটা জেনারেল। ঠিক আছে, ক্যারি অন। আর আমরা সময় দিব কতক্ষণ? 1 মিনিট। গুড। দ্য চেঞ্জিং মাইন্ডসেট অফ লোকাল পিপল আপনাদের কাছে লেস প্রবলেম মনে হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট ইয়া প্রবলেম, হোটেল ফ্যাসিলিটিস প্রবলেম, প্ল্যানিং অফ গভর্নমেন্ট হচ্ছে সিকিউরিটি সবচেয়ে বড় প্রবলেম। ভালো। দেখেন আমি আপনাদের কিন্তু প্রথমেরটা ছিল হোয়াট কোশ্চেন, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস। হ্যাঁ, এরপরের আমাদের থিঙ্কিং র্যাঙ্কিং এ গেল। আমাদের এর পরে নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ। ঠিক আছে, হাউ কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে আপনারা যে জিনিস শিখবেন এর পরের অংশগুলো আপনারা কাজ করতে হবে। ঠিক আছে, হোটেল ফ্যাসিলিটিস আগায় গেছে, এখন থার্ডে চলে আসছে। অ্যাডভার্টাইজমেন্ট ফোর্থ। এবার মিলছে, আমার সাথে মিলছে। ওকে, ভোটিং ক্লোজ। আমরা 26 পিপলের ভোট পেয়েছি। আমাদের অ্যাকচুয়ালি ক্লাসে কতজন আছি আমি একটু দেখি। 31। বাকি 4 জন 5 জন খবর নাই। ঠিক আছে, স্যার সাবমিট করার আগেই স্যার তো ইয়ে গেল স্যার। সাবমিট করার আগে আর কত লাগতো আপনার? টাইম বাড়ায় দিতে হবে? স্যার আমার কানেকশন হারাই গেছিল তো স্যার, আমি নতুন করে আচ্ছা, ওপেন করে দিয়েছি, এখন যদি দিতে চান দিয়ে ফেলেন। সাবমিট করেন। আর যদি নাম্বারটা স্যার ফার্স্টে থাকা উচিত ছিল। প্ল্যানিং অফ গভর্নমেন্ট উচিত কি ছিল সেটা আপনাদের সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। জিএমপি ভাই ওইটাই আমারও ওইটাই মনে আমি কিন্তু ফার্স্ট দিয়েছি প্ল্যানিং অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের প্ল্যানিং পরেই তো সিকিউরিটি আসতে আসে। হ্যাঁ, প্ল্যানিং করলে তো ওখানে সব সিকিউরিটি চলে আসবে। কিন্তু আগে তো প্ল্যানিং অফ গভর্নমেন্ট থাকা উচিত মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়, আমি ওভাবে করে দিছি। আমি তো এইভাবে করে দিছি। আপনাদের এক একজনের এক এক রকম জিনিস মনে হতে পারে, বাট এটা হচ্ছে মেজরিটি অফ দ্য ক্লাস যেটা চিন্তা করছেন। এখন আপনাদের ওপিনিয়নের জায়গা আছে যে আপনারা ওপিনিয়ন দিয়ে চেঞ্জ করতে পারেন এই জায়গাটা কিভাবে। এখন আমরা এই যে আপনারা যা করলেন, আপনাদের এটাকে আমি রিপোর্ট আকারে গুগল ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের এই প্রেজেন্ট র্যাঙ্কিং এবং আপনারা যে আনসার লিখছেন, ওখানে যে চ্যালেঞ্জেস গুলোর কথা বলেছেন, ঠিক আছে, সেটা অ্যাজ এ পিডিএফ আমি ওখানে দিচ্ছি। আর আপনার হচ্ছে রেজাল্ট যেটা আছে ওটা এক্সপোর্ট না করে আমি পিডিএফ আকারে আপনাদের দিয়ে দিচ্ছি যে আপনাদের রেসপন্সেস গুলো কি আসছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই কোর্সের কথা বলেছিলাম যে এই কোর্সে আপনাদের একটা ইম্পর্টেন্ট টাস্ক থাকবে হচ্ছে প্ল্যানিং। অ্যাজ এ প্রাইম মিনিস্টার আপনার বাংলাদেশে প্ল্যানিং কিভাবে আগাবেন সেটার একটা কথা ছিল। বাট রাইট নাও উই আর ওয়ার্কিং অন ট্যুরিজম। ঠিক আছে, সো অ্যাজ এ ট্যুরিজম সেক্টরের মিনিস্টার, আপনারা প্রত্যেকে যদি একজন ট্যুরিজম মিনিস্টার হন, ঠিক আছে, ট্যুরিজম মিনিস্টার হলে আপনি নেক্সট 2030 এর মধ্যে কি কি প্ল্যান করবেন সেটা একটা কথা। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টের অংশ যে ইন্ডিভিজুয়াল আপনি এত সালের মধ্যে কি করবেন। বাট এই যে আপনি এখন যে প্রবলেমগুলো দিলেন, স্ক্রিন শেয়ার করা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন যে ইয়াটা আছে, প্রেজেন্ট সিনারিওটা আছে, সেই সিনারিওতে আমার কাজ হচ্ছে হোয়াট কোশ্চেন, যে হাউ, হোয়াট শেষ, হাউ ক্যান উই রিজলভ দিস প্রবলেম। আপনাদের কাছে মনে হয়েছে প্ল্যানিং অফ দ্য গভর্নমেন্ট ইম্পর্টেন্ট, আপনাদের ডিবেট চলছিল। সিকিউরিটি একটা প্রবলেম মনে হয়েছে, সেটা নিয়ে আপনাদের ডিবেট চলতেছিল যে সিকিউরিটি আগে যাবে না করবে। আমি সিকিউরিটিটা এনশিওর করব কিভাবে সেটা কোশ্চেন, করার প্ল্যানটা কি, নট আমি জানি এটা চ্যালেঞ্জ, এটাকে আমি কিভাবে করতে পারি প্রেজেন্ট সিচুয়েশনে, সেটা আমার এখন প্ল্যানিং দেওয়ার কাজ। প্ল্যানিং অফ গভর্নমেন্ট ইজ এ ভেরি বিগ টার্ম। এখন গভর্নমেন্টের প্ল্যান তো একটা দুইটা না, কিভাবে হতে পারে সেটা। হোটেল ফ্যাসিলিটিস আপনাদের একটা আসছে, এছাড়াও আরো তো চ্যালেঞ্জেস আছে। ওই যে লোকাল গাইডস এর মাইন্ডসেট, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং থেকে শুরু করে অন্যান্য আরো প্রবলেম থাকতে পারে। ইলেকট্রিসিটি নাই, বার নাই, রিক্রিয়েশনের অভাব। ঠিক আছে, তো এই যে প্রবলেম গুলো আছে, আরো প্রবলেম সবচেয়ে প্রবলেম কি প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলোকে আমরা সলভ করবো কিভাবে সেটা নিয়ে আপনাদের নেক্সট
আধা ঘন্টার টাস্ক। হাফ অ্যান আওয়ার ইউ উইল বি ডিসকাসিং উইথ দিস রিপোর্ট, যে রিপোর্টটা আমি এখন আপনারা তৈরি করলেন, প্রডিউস করলেন, সেই রিপোর্টটা থাকলো, এবং সেই রিপোর্টের সাথে আমি এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? সেই রিপোর্টের সাথে আপনাদের এখন প্রেজেন্ট সিনারিওতে কি করলে আপনারা এই জিনিসগুলোকে ওভারকাম করবেন সেই প্ল্যানিংটা করতে হবে। বুঝতে পেরেছি আমি কি বলেছি? ক্লিয়ার সবার কাছে? এবং সেই প্ল্যানিংটা করবেন আপনি হোয়াইট বোর্ড ইউজ করে করতে পারেন, ওয়ার্ড ফাইল ইউজ করে করতে পারেন, বাট গ্রুপে করবেন। এখন এই ক্লাসে আমি যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে আই এম নট গোয়িং ফর এনি ইন্ডিভিজুয়াল প্ল্যানিং, ইন্ডিভিজুয়াল গ্রুপে যাচ্ছি না, যে কে কোন সেকশনে ছিল, কে কোন হাতে, সেটাতে আমি যাচ্ছি না। আমি এখন যাব হচ্ছে যে এখনকার টাস্কের জন্য আপনারা যে চ্যালেঞ্জগুলো লিখেছেন আপনাদের রিপোর্ট অনুযায়ী, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য এটা ক্লাসের মাঝখানেই শেষ হবে। আপনারা প্ল্যানিং গুলো দিবেন, এটা হচ্ছে গ্রুপ প্ল্যানিং, ঠিক আছে? মানে এই প্রবলেম গুলো কিভাবে ওভারকাম করবেন, হাউ কোশ্চেন, হাউ ক্যান ইউ ওভারকাম দিস প্রবলেম, আচ্ছা আচ্ছা, নট হোয়াট পর্যন্ত শেষ আমরা বের করে ফেলছি এগুলো প্রবলেম। আরো কিছু প্রবলেম যদি অ্যাড করতে হয় সেগুলো আপনি অ্যাড করবেন। প্লাস এই যে এখন যে পোস্ট দিলাম সেটা অনুযায়ী আমরা এখন গ্রুপে ভাগ করে দিব। এখন আমি গ্রুপে ভাগ করব 32 জন, আপনাদেরকে আমি 3টা গ্রুপে ভাগ করব 10 10 10। এই 10 10 10 হচ্ছে র্যান্ডম, এন্ড এই প্রত্যেকটা গ্রুপ 10 মিনিট করে টাইম পাবে তাদের প্রেজেন্ট করার, এবং এই প্রত্যেকটা গ্রুপকে বাকি যে দুই গ্রুপ আছে তারা কোশ্চেন করার টাইম পাবে, ঠিক আছে? 2 মিনিটের টাইম পাবে কোশ্চেন করার, তারা কোশ্চেন অ্যান্সার করে তাদের প্ল্যানিং সম্পর্কে তারা শিওর জানতে চাবে, ঠিক আছে? এন্ড আফটার দ্যাট সেশন আই উইল গো ফর সামারি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখন থেকে যে কাজটা শুরু হচ্ছে। ওকে, আই এম গোয়িং ফর দ্য গ্রুপ ডিস্ট্রিবিউশন। আমি আপনাদেরকে 3টা গ্রুপে ভাগ করে দিচ্ছি, গ্রুপ 1, গ্রুপ 2 এন্ড গ্রুপ 3, ঠিক আছে? আর এটা আমি অটোমেটিক্যালি করছি, আপনারা 10 থেকে 11 জন করে হবেন, এবং আপনাদের ওখানে নিজেরা এই 10 জন মিলে এখানে নিজেরা ঠিক করে নেবেন কার রোল কি, এবং আপনারা নিজেরা মিলে ডিসকাস করে করবেন। এটা আপনি ওয়ার্ড ফাইল শেয়ার করেও করতে পারেন, খাতায় লিখেও করতে পারেন, বাট ওই যে লাস্ট মিনিটের আগে আমি ওয়ার্নিং যখন দিব তার আগে আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে ক্লাসে প্রেজেন্ট করবেন, গুগল ক্লাসে আপনারা আগে যেরকম করেছেন ঠিক সেরকম পোস্ট করবেন। আবার বলে দিচ্ছি আপনাদের কাজ কিন্তু কিভাবে করবেন সেটা বের করা, এই প্রবলেমটা কি সেটা আপনি জানেন, এটা সলিউশনটা আপনি কিভাবে চিন্তা করছেন আপনারা সেটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু ইনোভেশনের উপর দেখবো যে আপনার ইনোভেটিভ এন্ড প্র্যাকটিক্যাল আইডিয়া কি সেটা। বুঝতে পেরেছি? ওকে, লেটস গো ফর দ্য ওয়ার্ক। আই এম ওপেনিং দ্য রুম and you can join in your room and join করে it's up to you। আমরা 7টা 8টা 10-এ পোস্টটা চাবো, ঠিক আছে? গুগল ক্লাসরুমে পোস্ট থাকবে 8টা 10-এ। মাসুদ জয়েন করেন নাই কেন এখনো? প্রান্ত আপনার কি কোনো গ্রুপ পাওয়া যায় নাই? প্রান্ত পল? না স্যার, এখনো পাইনি স্যার, মানে আমার নেটে সমস্যা করতেছে অনেক স্যার। আমি কি কাজ দিয়েছি সেটা বুঝতে পেরেছেন গ্রুপে? জি স্যার, ওইটা আমি শুনেছি কিন্তু এখন জয়েন করতে পারিনি স্যার। আপনাকে গ্রুপ 3 তে দিয়ে দিলাম, জয়েন করেন এখন। মাসুদ পারভেজ কোথায়? মাসুদের খবর নাই। নিরঞ্জন চন্দ্র বর্মন, নিরঞ্জন। বনি আমিন, পিপলু বাইরে কেন? স্যার বাইরে কেন? স্যার আমিও গ্রুপ পাই নাই স্যার, নেটওয়ার্কের প্রবলেম নাকি? আপনি গ্রুপ পান নাই কেন? এই যে পিপলু দাস ডিডন্ট জয়েন লেখাই আছে এখানে। জয়েন করছি আগে, আবার কাটে গেছে অলরেডি। হ্যাঁ
কেটে গেল কিভাবে? আপনাকে তো জয়েনের জন্য দেখাচ্ছে। স্যার এখন তো আর দেখাচ্ছে না। আচ্ছা, যান আপনার গ্রুপ 3 তে পাঠিয়ে দিছি, জয়েন করেন। ফাল্গুনি আক্তার, ফাল্গুনি বাইরে কেন? মাসুদ পারভেজ জয়েন করে নাই এখনো। প্রসেনজিৎ দাস, হ্যাঁ এখনো তো আসছে না স্যার জয়েন। আপনার কাছে তো চলে আসছে, আপনি এখনো জয়েন করেন নাই, ওই যে ক্লিক করতে হবে জয়েনে। ওই কিছু তো আসে না, আগে একবার আসছিল এখন তো আসে না আর। কি বলেন? এই যে দেন আবার দিলাম, আবার গেছে, এখন গেছে, দেখেন। নাহলে আপনি খুলে আবার লগ ইন করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখেন, পাইছেন? ফাল্গুনি আক্তার, ফাল্গুনি আক্তার রুম কই? কত নাম্বার রুমে ছিলেন? জি স্যার। আপনি ব্রেকআউট রুমে কত নাম্বার রুমে ছিলেন? আপনি কি কোনো রুমে ছিলেন? এটা তো খেয়াল করি নাই। আপনি বাইরে কেন? স্যার লিভ হয়ে গেছে। আচ্ছা, আপনাকে আমি ডিড নট জয়েন, আপনি হচ্ছে এখনো জয়েন করেন নাই। আপনার আমি নাম দেখাই, আপনি হচ্ছে কত নাম্বার গ্রুপে? ফাল্গুনি হচ্ছে আচ্ছা, আপনাকে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 নাম্বার গ্রুপে, জয়েন করেন। হ্যাঁ গ্রুপ 1 কি অবস্থা? যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করতে পারবেন। আপনারা কাজ শুরু করে দেন। আপনাদের ওই যে ইয়াটা কিন্তু গুগল ক্লাসরুমে দেয়া আছে, আপনাদের রেজাল্টটা, ওইটা আপনাদের একটা হেল্পলাইন হতে পারে কাজ করার জন্য। হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন অথবা শেয়ার করে কেউ গুগল ডক্স ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা ওকে, ক্যারি অন। প্রতিটা টুল স্পটে যেন থানা বলেন থাকে বলেন। একটা। লোকজন শান্তিতে আছে সবাই? ব্রেকআউট রুম গ্রুপ 3 জিজ্ঞেস করেছিলেন কিসের জন্য ডেকেছেন বলেন। ক্যারি অন। আপনাদের হচ্ছে 8টা 10 পর্যন্ত সময়। আপনাদের তো পার্টিসিপেন্ট কমতে কমতে 6 জনে আসছে, অবস্থা তো খারাপ। বুঝতে পারছেন তো কি টাস্ক? আচ্ছা আমি হ্যাঁ গ্রুপ 1 কি হয়েছে বলেন, দেখেছেন আপনারা? না স্যার লিখি না এত তাড়াতাড়ি। না না না, আপনারা কল করেছেন, আমাকে ডেকেছেন, আস্ক ফর হেল্প। না স্যার কই আমি না জানতে ওই যে নিচে আছে আস্ক ফর হেল্পে যদি ইয়া করেন আমার কাছে নোটিফিকেশন যায় আমাকে ডাকতেছেন। হয়তো বা কেউ ক্লিক করছে ভুল করে। ঠিক আছে। কি মাসুদ পারভেজ, কুইকলি তুমি তাড়াতাড়ি সমাধান বের করে ফেলে আমরা। মেইন সেশনে কয়জন কেন? আপনাদের কাহিনী কি? স্যার নেট প্রবলেম দূর হয়ে গেছে, আবার এইমাত্র ঢুকলাম স্যার। ও আচ্ছা, কোন গ্রুপে ছিলেন বলেন? 2 নম্বর গ্রুপে। 1 নম্বর গ্রুপে ছিলাম। আমি তো স্যার একাই ছিলাম। কি বলেন? আপনি একা থাকার কথা না। তাপস আপনাকে 1 নম্বরে পাঠিয়ে দিচ্ছি তাহলে। জি ঠিক আছে। বনি আমিন, জি বনি স্যার। কত নাম্বার গ্রুপে ছিলেন? 2 নম্বরে পাঠান। 2 নম্বরে, ওকে। তারপরে আসিফ আহমেদ কয় নাম্বার গ্রুপে ছিলেন? আর 1 নম্বরে ছিলাম, বাট কেউ তো আর ছিল না, আমি একাই ছিলাম। কি বলেন? আপনি একা থাকবেন কেন? 1 নম্বর গ্রুপে সবাই কাজ করতেছে। জি স্যার আমি একা ছিলাম। তারপর আবার লিভ নিয়ে নিছি। তারপর লিভ নিছি স্যার এজন্য। ও তাহলে আমি কাকে পাঠাবো এখন? আসিফ, আসিফ কোথায় যেতে যাচ্ছেন? স্যার আপনি পাঠান, যে কোনোটাই পাঠান, সমস্যা নেই। আচ্ছা 3 তে দিলাম। জি আচ্ছা। ওকে, এখন পর্যন্ত ডিড নট জয়েন যেগুলো আছেন তাদের জয়েন করে যেতে হবে। যেমন মোবারক করিম, মোবারক এখনো জয়েন করেন নাই। দীপু সর্দার আবার বাইরে চলে স্যার আমাকে দিয়ে দেন। স্যার আমি দীপু কই থেকে আসলেন বলেন? হ্যাঁ দীপু স্যার আমাকে দিয়ে দেন। আপনাকে কোথায় দিব? বলেন কোথায় দিব?
দিয়ে দেন স্যার। দীপু সর্দার, দীপু তো আপনি হচ্ছে গ্রুপ এতে আছেন, গ্রুপ 2 তে, গ্রুপ 3 তে আছেন। ঠিক আছে, আপনারা জয়েন করছেন না কেন? স্যার না আমি ডাকা না। কি অবস্থা গ্রুপ? জি স্যার। 0 কাজ হচ্ছে? জি স্যার। আপনাদের পার্টিসিপেন্ট লিস্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা। তো আপনারা বুঝতে পারেন যে কারা কারা আছেন। কেবল মাসুদ ঢুকছে, ও তো বাইরে ছিল। জি স্যার, এ তো আমাদের পার্টিসিপেন্ট কি ওটা অনেক এইমাত্র যোগ হলো, তাহলে স্যার অবশ্যই ম্যানেজ ইট, তাড়াতাড়ি করেন। আপু আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাদের দেশে এরকম হয়, যদি সরকার চেঞ্জ হয় তাহলে কোনো একটা পয়েন্ট ট্যুরিজম যদি খুব ভালো চলে, এরপর যদি সরকার চেঞ্জ হলে ওইটা বন্ধ হয়ে যায় যে কোনো পলিটিক্যাল কারণে, এটাকে প্রথম বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। সরকার চেঞ্জ করার কথা তো বলাই যাবে না। সরকারের ক্ষমতা চেঞ্জ হলে সরকার। আচ্ছা আমি একটা কথা বলি। এখানে হচ্ছে কি দর্শনীয় স্থানগুলো মানে পরিবেশ, দর্শনীয় স্থানগুলোর এনভায়রনমেন্ট উন্নয়নে সরকারের পরিকল্পনা হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে একটা। আপনি গভর্নমেন্ট, আপনি কি করবেন সেটা চিন্তা করেন। ইউ আর না মিনিস্টার। সেটাই। সময় বোধহয় কম, বাকিদের সবার তো বলতে হবে। হ্যাঁ 8:10 পর্যন্ত টাইম দিয়েছে স্যার। যাক শান্ত। কি অবস্থা গ্রুপ 3? স্যার আমাদের গ্রুপ ডিসকাশন চলছে। ক্যারি অন। স্যার ওয়ার্ডে লেখেন বা ইয়াতে লেখেন, দেখেন অন্যান্য গ্রুপ কিন্তু করে ফেলতেছে। স্যার আমরা তো স্যার এতক্ষণ স্যার 3 জন ছিলাম স্যার, এখন আবার দেখি এই এতজন রুম বুঝতেছি না স্যার। তারা জয়েন না করতে পারলে সেটা কার বলেন? জয়েন তো করছিলাম স্যার আমরা। হ্যাঁ সবাই জয়েন করতে পারে নাই, পরে জয়েন। আমরা তো আগে থেকে জয়েন করে এখানে ছিলাম প্রায় 6 জন স্যার, আপনি তো ভুলে গেলেন। না আমি তো ভুলে যাইনি, সবার গ্রুপে সবাই আছে, ঠিক আছে? স্যার আমাদের তো দেখাইলো ব্রেকআউট রুম 3 তে 3 জন আমরা আছিলাম স্যার, অনেকক্ষণ আমরা ডিসকাস করছি, এখন দেখি আবার আরেক গ্রুপে এসে করছি আমি। আপনারা তো গ্রুপ আচ্ছা তাইলে নোমান ওইটা শেয়ার করো। আপনারা তো গ্রুপ সিতেই আছেন, তোমরা যেটা ডিসকাস করছি সেটাই শেয়ার করেন, ক্যারি অন করে নেন। আপনারা গ্রুপ সিতেই আছেন, গ্রুপ চেঞ্জ হয় নাই তো। বুঝলাম না স্যার। এটা নাম আপনাদের গ্রুপের নাম গ্রুপ সি। কি অবস্থা গ্রুপ 1? জি স্যার। আপনারা তো প্যারিস চলে গেছেন, ইউরোপ ভ্রমণে আছেন। জি স্যার, আমরা এখন ইউরোপ। দেখেন তাড়াতাড়ি, টাইম মাথায় রেখেন। ওকে ক্যারি অন, আমি থাকছি না, আপনারা নিজে ডিসকাস করেন। ওকে স্যার। আরে আল্লাহ, নেটে তো এখন এমন 3টা গ্রুপে মিনিমাম 8 জন 9 জন থাকার কথা, 9 করে 10, 3 10 30। স্যার আমাদের 10 জন ছিল। বুঝলাম 5 জন স্যার। আমরা ছিলাম 10 জন। স্যার ওকে, আমরা প্রথম ছিলাম 3 জন, তারপর অনেকে লেখার পর যে লেখছে সে হঠাৎ করে মানে জানি না নেটের সমস্যা হয়েছে মনে,
সেও বের হয়ে গেছে। এখন তারপর আসলাম আমরা দুজন, ঠিক আছে? আমরা কি এটা কোন গ্রুপে ছিলেন আপনি বুঝলাম না দুইজন? স্যার। 3 নম্বর। 3 নম্বর গ্রুপে বাকি কারা ছিলেন? আমি তো পরে হচ্ছে অ্যাড করে দিলাম। আপনাদের তো আমি না 7 জন, স্যার, আমি যখন গেলাম তখনও তো দেখলাম 7 জন। জি স্যার আমি ছিলাম স্যার, ওই রকমই আমি স্যার পরে জয়েন করছি। স্যার আমিও ছিলাম। স্যার যে লেখছে স্যার উনি ওই মানে আউট হয়ে গেছিল স্যার। আমি আচ্ছা। বুঝতেছি না, ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না স্যার আমরা। ওকে, দ্যাটস আ টেকনিক্যাল গ্লিচ, বাট আপনারা যদি 6 জন 7 জনও থাকেন দ্যাটস ওকে, ইটস আ নাম্বার। আর যদি একজন আলাদা আলাদা চলে গেছিলেন প্রথমে, আমার মনে হয় যে ব্রেকআউট রুমে কোনো প্রবলেম ছিল এখানে, রিসেশনে এই জন্য আলাদা আলাদা গেছেন, পরে ব্যাক দুজন করে যারা ছিলাম আছেন, তাও স্যার। তাদেরকে তো আমি অবাক হচ্ছে হয়ে পরে গেলাম। ব্যাক করেছি। ওকে, আপনাদের পোস্ট হয়েছে কিনা আমরা দেখি। আমরা 27 জনে আসছি কেন? সো উই স্টার্টেড উইথ 32, সো এটা 30 তে হতে পারে, 27 এ এসছে কেন? আর যারা এসে দিয়েছেন তারা একটু দিন যে কন্ট্রিবিউশন কাদের বেশি এসছে, সেই হিসাবে আমরা শুরু করতে পারি। আমরা অলরেডি পেয়েছি হচ্ছে গ্রুপ 1 এর, আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 1 এর প্রেজেন্টেশন চলে এসছে, ঠিক আছে? সো আই এম ফাইন্ডিং গ্রুপ 1। আপলোড করে দেব স্যার? হ্যাঁ, সবারটা তো আপলোড করতে হবে, এখান থেকে প্রেজেন্টেশনে যেতে হবে না? ওকে স্যার, ঠিক আছে। আমাদের গ্রুপ 3 স্যার ইসে ওই গ্রুপ লিডার তো হারাই গেছে স্যার। স্যার তাহলে আমরা কি করব? আমাদের দুজন ছিলাম, তখন আমরা কি করব? দুজন না, আপনারা কি পুরো এই টাইম গ্রুপে দুইজন পরে ছিলেন? ছিল এই পেশে। না স্যার আমরা দুইজন ছিলাম কেন? পুরো আপনি টাইম বললেন স্যার 10 দুজন জন ছিলাম করে। স্যার। না স্যার, ওরা তাহলে মিস করছে গ্রুপ। স্যার আমরা গ্রুপ 3 তে স্যার অনেকজন আমরা ছিলাম, স্যার আপনি তো আসলেন। হ্যাঁ, আমিও তো আসলাম, আমিও কথা বললাম। আমি এটাই অবাক হলাম যে গ্রুপ 3 তে দুইজন কিভাবে থাকে। স্যার এটা হয়তো বা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, যে নোমানও যে বললো কথাটা। নোমান তো পরে স্যার প্রথম আমাদের স্যার join নোমান করছে। ছিল স্যার, নোমান আমি ছিল বলি। আমাদের সাথে, 3 জন ছিলাম স্যার আমি মোট। বলি। তারপর স্যার আমরা তারপর 3 জন মনে করেন ছিলাম। নোমানের নেটের সমস্যা হয়েছে মনে হয়, তা নোমানও বের হয়ে গেছে, তখন আমরা দুজন ছিলাম। কেন স্যার? স্যার ও লিখতে লিখতে বের হয়ে গেছে, পরে আমরা লিখতে পারি না। নোমান স্যার আমাদের সাথে পরে জয়েন করছে স্যার। গ্রুপ 3 তে একটু ঝামেলা হয়েছিল স্যার। আচ্ছা, ঠিক আছে, গ্রুপ 3 টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আর আপনারা যে দুইজন ছিলেন, স্যার আপনারা লিভ করবেন না আর আমাকে টেক্সট করবেন না। আমি তো গ্রুপ 3 তে 7 জন পাচ্ছি, আমরা তো অপেক্ষা করছিলাম জি স্যার স্যার। আরো। গ্রুপ 1 এ 11 জন পাচ্ছি, গ্রুপ 2 তে আমি 10 জন পাচ্ছি। আমার তো এখানে সবাই আছে 11, 10, 7, 28 জন। আপনারা দুইজনই হচ্ছেন যে আলাদা পড়ে আছেন, অথচ আপনারা নক পর্যন্ত করেন না। আমি তো বলেই দিলাম যে 10 জন করে গ্রুপ। তার স্যার নোমানকে নক করছিলাম স্যার আমি, আর স্যার আমি মেসেঞ্জারে তো নক ওই যে করছি স্যার। আস্কর হেল্প এখানে চাপ দেওয়ার দিয়েছিলাম, তারপরে স্যার আমি ওই এখান থেকে বের হয়ে ওই না, নতুন পরে যারা জয়েন করছে তাদের এটা মনে হয় টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে আপনারা 3 জন আলাদা হয়ে গেছিলেন, সেখান থেকে নোমান পরে আমরা আসছে। স্যার ওয়েট করছিলাম যে আমরা মনে হ্যাঁ করছিলাম যে স্যার আমরা আরো wait আসবে করছি, স্যার। লিখতে পারি না। আচ্ছা আচ্ছা, তো আপনাদের তাহলে আমাদের আরেকটু সময় দিতে হবে স্যার। আমরা যে একটু লেখছি মানে আনফরচুনেট আমি হয়ে একটু গেছে। লেখছি আর একটু হ্যাঁ, লেখবার স্যার। ঠিক আছে, আপনাদের দুজনেরই তাহলে যে, কারণ আপনাদের এটা আনফরচুনেট, কারণ বাকি সবাই গ্রুপ পেলো 10 জন 12 জন করে, আপনাদের দুইজনকে আলাদা। ভালো, কিছু বলার নাই। তাও ভালো আপনারা দুইজন গল্প করার টাইম পাইছেন। না স্যার গল্প করি না, আমরা লেখার চেষ্টা করছি, বাট নোমান ছিল না, আমাদের ওই স্যার জন্য গ্রুপ আমরা লিডার খুঁজে পাই না স্যার। ও তো সব লিখছে স্যার। এরকম আমাদের স্যার টেকনিক্যালি ওটা আমার কমপ্লিট স্যার, গ্রুপ 3 তিনটা ওটা কমপ্লিট। গ্রুপের মধ্যে যে আরেকটা গ্রুপ এরকম তৈরি হয়ে গেছে এটা তো আমিও জানি না। এটা প্রথম হলো কোন গ্রুপের সাথে। এত গ্রুপ ওয়ার্কে কখনো এরকম হয় না। গ্রুপ 3 তে স্যার আরেকটু সময় দেন স্যার, আরেকটু লেখ করেছি আমি লিখে স্যার আচ্ছা, আমি আপলোড করে গ্রুপ দেই। 1 এর প্রেজেন্টেশন দিয়ে শুরু করছি, ঠিক আছে? বাই দ্য জি স্যার। টাইম ক্যারি অন করেন, আমি গ্রুপ 1 দিয়ে স্টার্ট করছি। রেডি? আপনাদের 10 মিনিট স্টার্ট হচ্ছে এখন, নাকি আপনারা নামাজের ব্রেক নিয়ে 20 এ আসবেন? দরকার আছে? 17 বাজে স্যার, 20 এ আসবো কেন? স্যার একবার 17 বাজে স্যার 20 একবারে শেষ করতে যে আপনাদের কিন্তু 10 করে 30 মিনিট কিন্তু প্রেজেন্টেশনই যাবে। নোমান কই? স্যার তবু একবারে শেষ করে দেন, ঈশার আচ্ছা, আজান তো ঠিক নামাজ আছে, পরে ওকে পড়লে ওকে সমস্যা হবে ওকে, না। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। সো আমি শেয়ার করব না আপনারা শেয়ার করবেন স্ক্রিন? শেয়ার করেন স্যার। ওকে, ঠিক আছে, আপনি আমি শেয়ার শেয়ার করে দেন। করছি। আমি শেয়ার করছি। তো গ্রুপ 1 আপনাদের টাইম এখন, আমি বাকি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আপনাদের টাইম স্টার্টস। স্যার আমি আছি সাবজেক্ট গ্রুপ 1 থেকে আমি শুরু করছি।
ইয়েস শুনতে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, আমাদের প্রথম যে এটা ছিল দ্যাটস হচ্ছে গভর্নমেন্ট শুড হ্যাভ টু অ্যাপ্লাই স্ট্রিক্ট ল। বাংলায় বলতে পারবো স্যার? ও পারবেন, বাট ইংলিশ প্রিফারেবল, বাংলা বলতে পারবেন, কোনো প্রবলেম নেই, বলেন বাংলা বলেন। বোঝানোর ক্ষেত্রে আর কি স্যার বাংলা হ্যাঁ, বলছি হ্যাঁ, যে গভর্নমেন্টের হচ্ছে উচিত টুরিস্ট স্পট গুলোতে কিছু স্ট্রিক্ট ল মানে অ্যাপ্লাই করা, যাতে যেমন রাত 12টা-1টার পর যেন বাইরে না থাকে, বা সমুদ্রের ক্ষেত্রে এই পর্যন্ত যাওয়ার পর যেন আর না যায়, যেন কোনো প্রবলেম আপনাদের মানে ক্রিয়েট গ্রুপে না 2 হয় 3 এই জন ক্ষেত্রে আর প্রেজেন্ট কি। করতে পারেন, একাই করতে হবে এমন না, ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি। দেন 2 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টে লঙ্গার এট টু ডেস্টিনেশন। এটা হচ্ছে আমরা যদি কোথাও যাই তাহলে আমাদের একটা মানে ডেস্টিনেশনটা সেট করে নেওয়া উচিত একটা সময়ের জন্য, নির্ধারিত সময়, যে আমরা 2-3 দিন থাকবো, এরকম একটা সময়। দেন হচ্ছে স্টে ইন সেন্ট্রাল হোটেল। এটা হচ্ছে সেফটির জন্য, আমাদের সেফটির জন্য আমাদের একটা সেন্ট্রাল হোটেল যেগুলা ওগুলায় থাকা উচিত, দূরে বা থেকে স্পট থেকে দূরে, বা বিভিন্ন জায়গা যেগুলা নিরিবিলি জায়গা, এরকম কোন জায়গা আর কি আমাদের হোটেলে ওঠা উচিত না। এসব জায়গা আর কি আমাদের রিস্ক হয়ে যাবে এজন্য। দেন হচ্ছে গেট অফ দ্য ব্যাটেন পাথ। গেট অফ দ্য ব্যাটেন পাথ হচ্ছে আমাদের ভাঙা যে রাস্তাগুলো বা খারাপ রাস্তাগুলো, এগুলো পরিহার করে চলতে হবে। ভালো রাস্তা যেগুলো আছে ওগুলাই চলা উচিত। দেন সাপোর্ট লোকাল বিজনেস। আমাদের গভর্নমেন্টের উচিত যে টুরিস্ট স্পট গুলো যে লোকাল বিজনেস গুলো রয়েছে, ওই লোকাল বিজনেস গুলোকে সাপোর্ট দেওয়া, তাদের যেন মানে বিজনেসটা ভালো হয় সেজন্য। and respect locals going about their local guides, okay? এখানে একটু বানানে ভুল হয়েছে। তো লোকাল যে গাইড থাকে আমাদের, তাদেরকে আমরা রেসপেক্ট করা উচিত, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন যাই তখন গাইডদেরকে রেসপেক্ট করি না। এটা আমাদের জন্য খুব খারাপ একটা হ্যাবিট। তাদেরকে রেসপেক্ট করা উচিত। রেসপেক্ট দ্য লোকাল এনভায়রনমেন্ট। ওখানে যে এনভায়রনমেন্ট আছে ওই এনভায়রনমেন্টের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে চলা উচিত, ওখানে কোনো কিছু নষ্ট করা উচিত না। রেসপেক্ট দ্য লোকাল কালচার। ওখানে যে কালচার গুলো আছে ওই কালচার গুলোর প্রতি আমাদের শ্রদ্ধা রাখা উচিত, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। ট্রাভেল ডিউরিং অফ পিক পিরিয়ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট আসছে। এটা হচ্ছে আমাদের যখন মানে যে টুরিস্ট স্পটে যে সময়টা যাওয়া উচিত সেই সময়টা যাওয়া উচিত। আমি এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে সাজেকে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের শীতকালে যাওয়াটাই বেটার হয়, বা হচ্ছে আমরা যদি কোনো বিচে যাই, কক্সবাজার, কুয়াকাটা, সেক্ষেত্রে যখন আমাদের সমুদ্রটা বেশি উত্তাল থাকে ওই সময় আসলে আমাদের যাওয়াটা উচিত হবে না। সো ট্রাভেল করার যে সময়টা থাকে, যে স্পটে যাওয়ার, সেই সময়টাই আমাদের গ্রহণ করা উচিত। ইমপ্রুভ দ্য ইমেজ অফ কান্ট্রি। এটা হচ্ছে আমাদের যে কান্ট্রির যে টুরিস্ট স্পট গুলো রয়েছে ওই টুরিস্ট স্পট গুলোর যে ইমেজ বা ডেভেলপমেন্ট করা উচিত আর কি সরকারের। সিকিউরিটি অফ টুরিস্টের সিকিউরিটির জন্য গভর্নমেন্টের মানে পদক্ষেপ নেওয়া উচিত। বিভিন্ন টুরিস্ট পুলিশ নিয়োগ দেওয়া উচিত টুরিস্ট স্পট গুলো, যাতে কোনো সমস্যা না হয়, বা লোকাল গাইড আরো বাড়ানো উচিত। ইনফরমেশন টেকনোলজি, এখানে ফুল লেখা হয়নি। ইনফরমেশন টেকনোলজিটা আর কি আমাদের টুরিস্ট স্পট গুলোকে প্রমোটিং এর জন্য ইউজ করা উচিত। আর যেহেতু আমরা এখন ম্যাক্সিমামই হচ্ছে নেটওয়ার্ক নির্ভরশীল, অনলাইন নির্ভরশীল, সো অনলাইনে যদি আমরা প্রমোটিংটা ভালোভাবে করতে পারি, ভালোভাবে টুরিস্ট স্পটের প্রমোটটা করতে পারি, তাহলে আমাদের মানে অ্যাডভার্টাইজমেন্ট অনেক বেশি বাড়বে। তো সেক্ষেত্রে টুরিস্ট স্পট গুলো আরো বেশি মানুষ যাবে, আরো বেশি ভালো হবে ব্যাপারটা। প্রমোটিং টু সাম স্পেসিফিক রিজন। মানে স্পেসিফিক রিজন বলতে কি, কিছু কিছু টুরিস্ট স্পট যেগুলো অনেক মানে বর্তমানে অনেক পপুলার, ওই টুরিস্ট স্পট গুলো ছাড়াও যেগুলোতে এখন মানুষ তেমন একটা যাচ্ছে না বা ডেভেলপ হয়নি বা মানুষজন তেমন একটা চেনে না, ওগুলোকেও আমাদের প্রমোটিং করা উচিত, যাতে মানুষজন ভালোভাবে চিনতে পারে আমাদের দেশের বিভিন্ন স্পট গুলোকে। দেন ডেভেলপিং এয়ারপোর্ট এন্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম। আমাদের যে এয়ারপোর্টের যে একটা ব্যাপার, এয়ারপোর্টের ট্রান্সপোর্টের এই সিস্টেম গুলোকে আমাদের ডেভেলপ করা উচিত, সরকারের ডেভেলপ করা উচিত এগুলোর ক্ষেত্রে বেশি। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যখন কোথাও যাচ্ছি ট্যুরে, দেখা যাচ্ছে আমরা সেখানে প্লেনে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, অথবা সেখানে এয়ারপোর্ট নেই, অথবা দেখা যায় রাস্তা ভাঙা বা গাড়ির অবস্থা খারাপ। তো এর জন্য আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম গুলো আরো ভালো করা উচিত।
এবং হচ্ছে এনকারেজ মোর প্রাইভেট মোড সিস্টেম এন্ড ইনভেস্ট, যাতে তারা ইনভেস্ট করে আর কি। মানে প্রাইভেট যে সেক্টর গুলো আছে বা প্রাইভেট যে ব্যাংক অথবা প্রাইভেট যে অফিস গুলো আছে বড় বড়, তাদেরকে সরকারের উচিত বেশি বেশি ইনকারেজ করা, যাতে তারা বিভিন্ন লোকাল স্পট গুলোতে বা এই টুরিস্ট স্পট গুলোতে আর কি ইনভেস্ট করে। দেন হচ্ছে ইমপ্রুভড লিভিং ট্রান্সপোর্ট কস্ট, মানে হচ্ছে আমরা যখন কোনো জায়গায় যাই সেখানে দেখা যায় অনেক খরচ পড়ে যায় আমাদের থাকতে গেলে, কোন হোটেলে থাকতে গেলে এইগুলো আর কি যে অনেক বেশি কস্টলি হয়ে যায়, এগুলো যেন একটু কম হয়। আর ট্রান্সপোর্টের কস্টটা যেন কম হয়, আমরা যেন কম খরচে কোথাও ঘুরতে যেতে পারি, এই ব্যবস্থাটাও আর কি সরকারের গ্রহণ করা উচিত। এই স্যার আমাদের পয়েন্ট এই কয়টাই ছিল। ওকে, আর কেউ কোনো কিছু অ্যাড করতে চান গ্রুপ থেকে? না, দ্যাটস অল। পারভেজ? That's all, sir. Okay, the question is, the floor is open for other questions. অন্য গ্রুপ যদি কোনো কোশ্চেন করতে চান, এখন এটা আপনাদের টাইম। গ্রুপ 1 এর কোনো কিছু আস্ক করার থাকলে, ঠিক আছে? স্যার কোশ্চেন নাই, বাট গ্রুপ 1 যদি পয়েন্ট গুলো সুন্দর করে লিখে দিত আমাদের বুঝতে একটু সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, আসলে একটু তাড়াহুড়া আর কি, যেমন আমাদের লিখতে একটু 5টা প্রবলেম হয়ে গেছে। পয়েন্ট ছিল, মানে ও তো বলতেছিল লাইন বাই লাইন কোন পয়েন্টের জন্য কোনটা, ওইটা একটু মানে কম বুঝেছি। আচ্ছা, ওকে, আপনাদের কোশ্চেন না থাকলে আমাদের একটা মেজর ফোকাস ছিল যখন আপনারা প্রথম কয়েকটা পয়েন্টে ডিসকাস করছিলেন, এটা গ্রুপ 1 এর জন্য বলছি। সো আপনারা যখন ডিসকাস করছিলেন আমাদের কি করা উচিত, আমাদের অ্যাজ এ ট্যুরিস্ট পার্সপেক্টিভ থেকে কথা বলছিলেন যে আমরা গিয়ে কোথায় থাকবো, সেন্ট্রাল হোটেলে থাকতে হবে, এরপর বিচের কোন সময় নামা যাবে, পানিতে কোন সময় যাবে না, সেটা এটা সেলফ অ্যাওয়ারনেসে যাচ্ছে। বাট আপনাদের টাস্কটা কিন্তু ছিল পলিসি লেভেলে। আপনি ট্যুরিস্ট না, আপনি পলিসি মেকার। আপনি চিন্তা করতেছেন যে এই যে পানিতে যে নামে অটাইমে, সেটাকে আমি কিভাবে রোধ করতে পারি, অ্যাওয়ারনেসটা দিতে পারি, ওইখানে আমি সেফটির জন্য লোক রাখতে পারি, কোস্ট গার্ড রাখতে পারি। এটা হচ্ছে আমার ওয়ে আউট। আমি যে হোটেলগুলোতে থাকার কথা বলছি, এই হোটেলগুলো সেন্ট্রালি মনিটর কিভাবে হবে, তারা যারা আছে ওখানে সিকিউরিটিটা ইনশিওর করা হচ্ছে কিনা, এটা হচ্ছে আমার পলিসি। ঠিক আছে? তো এইরকম টাইপের গভর্নমেন্ট, এখানে আপনি কি পলিসি নিলে, সবার ডাটাবেস রাখা, সব হোটেলগুলোকে কি কি নির্দিষ্ট পর্যাপ্ত থাকতে হবে সেটা, রেগুলার আপডেট জানানো যে তাদের কারা কারা আছে, কারা কারা থাকছে, এবং তাদের থাকতে গেলে যে কমিউনিটি গাইডলাইনস আছে সেটা মানা, ফরেনারদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করা। ঠিক আছে? তো এগুলো গভর্নমেন্ট হোটেল কি করবে, প্রাইভেট হোটেল কি করবে, টেকনোলজিরও কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো হয়তো হতে পারতো। আমি আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করছি না, আমি জাস্ট অন্য গ্রুপকে দিচ্ছি সো দ্যাট আমি পরে হচ্ছে এই ডিসকাশন গুলো যেতে পারি। এখন ডিসকাশন করে ফেললে অনেকগুলো ডিসকাশন শেষ হয়ে যাবে। ঠিক আছে? আই এম জাস্ট গোয়িং ফর গ্রুপ 2 নাও। আপনারা ওই যে পাওয়ার পয়েন্ট ইয়াটা দেখেছেন না, এই যে পিডিএফটা দেয়া ছিল, পিডিএফেই অনেক কিছু বলা ছিল। আচ্ছা, আমরা গ্রুপ 2 তে যাচ্ছি, গ্রুপ 3 তে যাব হচ্ছে লাস্টে, গ্রুপ 2 এর। ওকে, ভেরি গুড। তো গ্রুপ 2 থেকে প্রেজেন্ট করছেন কে? আসসালামু আলাইকুম, আমি লাবণী আক্তার, গ্রুপ 2 থেকে প্রেজেন্ট করছি। আমার আইডি হচ্ছে 182015023। আমাদের গ্রুপ প্রেজেন্টেশনের টপিক ছিল হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস অফ ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ট্যুরিজম সেক্টরগুলিতে কি ধরনের চ্যালেঞ্জ আছে এবং কিভাবে আমরা আসলে এটাকে ওভারকাম করব। বেসিক্যালি এখানে একটু ভুল হয়েছে, এখানে হট হবে না, এখানে হাউ টু ওভারকাম হবে, যে কিভাবে আমরা ওভারকামটা করব। সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো অনেকটা প্রবলেম হয়েছে, সো প্লিজ কনসিডার ইট। প্রথমেই যেটা আমাদের সকলের অভিমতে যেটা চলে এসেছে, নর্মালি ভোটিং এ আসছিল সিকিউরিটি, কিন্তু আমাদের মনে হয়েছে যে একটা দেশের সামগ্রিকভাবে কোন একটা ট্যুরিজম সেক্টরকে উন্নতি করার জন্য কখনোই কোন একটা পার্সোনালি কোনো জনগোষ্ঠী হোক অথবা কোনো ব্যক্তি উদ্যোগ হোক বা এলাকা ভিত্তিক কোনো উদ্যোগ হোক, সেক্ষেত্রে সামগ্রিকভাবে সেই উন্নতিটা দেশের ঘটানো সম্ভব না। তো অবশ্যই সেটা গভর্নমেন্ট থেকে আসতে হবে, এবং গভর্নমেন্টের প্ল্যানিংটা এখানে যদি অনেক বেশি পরিমাণ হাই এবং এফেক্টিভ হয়, সেক্ষেত্রে অন্যান্য সেক্টর গুলোতে অনেক বেশি পরিমাণ ডেভেলপমেন্ট আসবে এবং মানুষ আগ্রহ প্রকাশ করবে সেখানে ইন্ডিভিজুয়ালি ইনভেস্ট করতে তাদের বেনিফিটের জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রথমত গভর্নমেন্ট অফ প্ল্যানিংটা এনেছি।
তো প্রথমেই যেটা হলো যে স্টেবিলিটি অফ পলিটিক্স। আমাদের দেশের যেটা খুব বড় সমস্যা আমরা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো যে আমাদের যখন সরকার যখন চেঞ্জ হচ্ছে তখন দেখা যাচ্ছে অনেক প্রজেক্ট, একটা বড় 1000 কোটি টাকার প্রজেক্ট যখন ট্যুরিজমের ক্ষেত্রে কোথাও কাজ করা হচ্ছে, সেটা সরকার চেঞ্জ হওয়ার পরবর্তীতেই আবার একটু ধীর গতি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে মানসিকতার অনেক বড় একটা ডেভেলপমেন্ট আসতে হবে, কারণ আমরা যখন কোনো গভর্নমেন্টের কোনো পোস্টে থাকি আমাদেরকে চিন্তা করতে হবে দেশকে নিয়ে, ইন্ডিভিজুয়ালি নিজেকে নিয়ে না। তো আমরা যখন দেশের সামগ্রিক উন্নতির কথা চিন্তা করব, বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা রিপ্রেজেন্ট করব, যে হ্যাঁ আমাদের নিজেদের ইমেজটা ক্রিয়েট করার চেষ্টা করব, সেক্ষেত্রে এই পলিটিক্স এর ইস্যুটাকে আমাদের প্রথমত একটু ক্লিয়ার হতে হবে এই জায়গাগুলিতে দেশের উন্নতির স্বার্থে। পরবর্তীতে যেটা করতে হবে, আমাদের হিস্টোরিক্যাল প্লেস গুলার ডেভেলপমেন্টটা খুব ভালো দরকার। যেমন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে প্রথমে আসে কক্সবাজার, যেটা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, এরপরে কুয়াকাটা আসে, আর না হয় পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ স্পেশালি সাজেক, খাগড়াছড়ি থেকে শুরু করে কাপ্তাই লেক, ফয়েজ লেক, এই জায়গাগুলি আসে। কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম ডিভিশন যে পপুলার হিস্টোরিক্যাল প্লেসের জন্য বিষয়টা কিন্তু এরকম না। সেক্ষেত্রে আমাদের যে আরো অন্যান্য বিভাগের যে হিস্টোরিক্যাল প্লেস গুলো আছে এবং সেগুলি যে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, এবং সেখানে যে তাদেরকে নিয়োগ করা হয়েছে তারাও ধীরগতিতে চলতেছে, তো এই জায়গাগুলোতে আমাদের একটু ফোকাস দিতে হবে যেন সকল হিস্টোরিক্যাল প্লেস গুলোকেই যেন আমরা তুলে আনতে পারি পৃথিবীর বুকে। আর এরপরে যেটা হলো গিয়ে যে আমাদের অনেক বড় একটা ডেভেলপমেন্ট আসতে হবে রিক্রিয়েশনের জন্য। ট্যুরিজম বলতে এখানে আমরা ইন্টারন্যাশনালি যারা আমাদের দেশে আসবে তাদের কথা এখানে যেহেতু ফোকাস করা হচ্ছে আজকের টপিকে, তো তারা আমাদের কালচারে অভ্যস্ত না, তাদের নিজস্ব কিছু কালচার আছে, এক একটা দেশ ভিত্তিক, মহাদেশ ভিত্তিক। তো ট্যুরিজম সেক্টরটাকে উন্নতি করার জন্য অবশ্যই আমাদের ওই কালচার গুলোকে ফোকাস করতে হবে। সেক্ষেত্রে তাদের চিত্ত বিনোদনের জন্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে হাইলাইট করতে হবে। যেহেতু আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ মুসলমান, সেক্ষেত্রে অনেক, যেমন স্যার বারের কথাই বলেছিলেন, সেটা ওপেনলি যদি চলে সেটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। বাট যদি ট্যুরিজম সেক্টরকে উন্নতি করতে হয় তাহলে এই মানসিকতার বাইরে আমাদের আসতে হবে, নিজেদেরকে আরো ডেভেলপমেন্টে নিয়ে আসতে হবে। পরবর্তীতে রয়েছে আমাদের ট্রান্সপোর্টের ডেভেলপমেন্ট। কোন একটা পর্যটক আসার পরিপ্রেক্ষিতে যদি তার বিমানে কত সমস্যা হয়, আসায় যদি অনেক লেন্দি প্রসেস হয়, স্পেশালি যেটা আমাদের দেশে খুব সমস্যা, টাইমিং সমস্যাটা একদম খুব হাইলাইট হয় আমাদের দেশে, যে টাইম মানে বিমানও ছাড়ে না টাইম মতো, এরকম একটা অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে। এবং আভ্যন্তরীণ রুটগুলিতে এগুলো খুব প্রবলেম হয়। সো বাইরে থেকে যখন টুরিস্ট আসবে তখন ঢাকা থেকে সে চাইতেই পারে যে কক্সবাজার আমি যাব বিমানে, তো সেক্ষেত্রে যদি এই টাইম ডিলেটা হয় তারও ভালো লাগবে না। তার কাস্টমার যে সার্ভিস আছে সেই সার্ভিসটা প্রপারলি যদি আমরা না দিতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য অনেক প্রবলেম। সো এই জায়গাগুলিতে আমাদের অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে খুব ভালোভাবে ফোকাস দিয়ে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। এরপরে আছে আমাদের সিকিউরিটিগত যে প্রবলেম, এই প্রবলেম গুলোকে ওভারকাম করা সত্ত্বেও আমাদের কিছু সিকিউরিটি প্রবলেম থাকতে পারে। সেটা প্রথমেই যেটা হবে সেটা হলো আমাদের ডিফেন্সকে, কোন একটা দেশের মেরুদণ্ড শক্ত হতে হলে যেমন শিক্ষা দরকার, তার পাশাপাশি তার যে প্রশাসন এবং তার যে লয়ের যে বিষয়গুলো আছে সেই জায়গাতে অনেক বেশি পরিমাণ কঠোর হতে হবে। তো এই জন্য আমাদের ডিফেন্সকে অনেক বেশি পরিমাণ শক্তিশালী হতে হবে। এখন শুধু শক্তি তৈরি করলেই হবে না, শক্তিকে প্রয়োগ করার মতন মেন্টালিটি বা এবিলিটিও থাকতে হবে, যার কারণে আমাদের আমাদের যে ল গুলি আছে ট্যুরিজমের ক্ষেত্রে সেই ল গুলোকে খুব স্ট্রিক্টলি যেন মেনটেন করা হয়, সেটার জন্য মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। এর পরবর্তীতে আমাদের আরো রয়েছে যে সিকিউরিটির ক্ষেত্রে খুব বড় একটা সিকিউরিটি রয়েছে যে আইটি সলিউশনটা। এখন বর্তমান বিশ্বে আমরা খুব বেশি পরিমাণ টেকনোলজি নির্ভর। সো টেকনোলজি নির্ভর যদি আমরা হই তাহলে অবশ্যই বাইরের দেশের কি বলে পর্যটকদেরকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের আইটি সেক্টরকে উন্নতি করতে হবে, সব ডিজিটাল হতে হবে। এবং পাশাপাশি যেমন হয় যে হোটেলগুলিতে যে হয় সিকিউরিটির অভাব হয়, বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি যে করা হচ্ছে, সেই হয়রানিমূলক বা প্রতারণামূলক যে প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে সেই প্রবলেম গুলার দিকে খুব ভালোভাবে আমাদেরকে নজর দিয়ে ওখানে একটা গুড প্ল্যানিং করতে হবে, যাতে আমাদের আইটির যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সেক্টরে সেটা রিপ্রেজেন্ট করতে হবে যে আমরা টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে গিয়েছি এবং পর্যটকরা অনেক বেশি কমফোর্টেবল বাংলাদেশে, যে তারা তাদের যে আইটির যে সলিউশন হোক, যে আইটির যে নিরাপত্তাটা আছে সেই নিরাপত্তা বোধটা যেন তাদের ভিতরে ক্রিয়েট হয়, এটা খুব দরকার আমাদের জন্য। এর পরবর্তীতে আমরা আসি যে আমাদের হোটেল ফ্যাসিলিটিসটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ একটা মানুষ যখন আসবে এসে যে
সে যেখানে থাকবে সেই জায়গাটা অনেক বেশি পরিমাণ হলো তার জন্য কমফোর্টেবল একটা জোন ক্রিয়েট করতে হবে, এবং কমফোর্টেবল জোনটা ক্রিয়েট করতে হবে পর্যটকের লেভেল অনুযায়ী। আমরা সব পর্যটকের মানে সব হোটেলগুলোতে স্পেশালি সরকারি ক্ষেত্রে যেটা হয়, আমরা কোনো কিছু সরকারি হলে ওইটার প্রতি নজর মানে কেমন একটা কেয়ারলেস ভাব চলে আসে, যে ওখানে তো কেয়ারলেস একটা ব্যাপার, হয়তো আমি যেটা চাইতেছি সেটা আমি হয়তো বা ঠিকভাবে পাবো না। এই কারণে আমাদের যে মানে সরকারি যে হোটেলগুলো আছে স্পেশালি বা হিস্টোরিক্যাল প্লেস গুলিতে এইগুলিকে খুব ভালোভাবে উন্নত করতে হবে এবং এটাকে মানে মোর ভিআইপি করার ট্রাই করতে হবে। তার সাথে সাথে শুধু ভিআইপিরা যে আসবে বিষয়টা এরকম না, মিড লেভেলের লোকজনও আসবে, সেই লেভেল অনুযায়ী যেন আমরা তাদের কষ্টের কথা চিন্তা মানে টাকার কথা চিন্তা করে যেন তারা এফোর্ড করতে পারে, সেই হোটেলগুলোকে এফোর্ডেবল করে তুলতে হবে। এবং অতিথি পরায়ণতার যে ব্যাপারটা, লাইক যেমন এখন করোনা চলছে, আফটার করোনা যদি আমরা চাই আমাদের ট্যুরিজম সেক্টরটাকে ধরে রাখতে, তাহলে তাদের রেটিংটা অন্য লেভেলের অন্য থিঙ্কিং এর হতে হবে। সেই জায়গাগুলোর জন্য আমাদেরকে এই প্ল্যানিং করার জন্য কিছু লোক নিয়োগ করতে হবে এবং সুন্দর একটা প্রপার প্ল্যান যেন আমরা অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এরপরে যেটা হলো যে আমাদের যেহেতু আমাদের ওকে স্যার, আমাদের কালচার যেহেতু আলাদা, তো বাইরে থেকে যারা আসবে না কেন তাদের ফুড হ্যাবিটের একটা ব্যাপার আছে। তো এই ফুড হ্যাবিটের বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সো কাস্টমার সার্ভিসটাকে আমাদের এনশিওর করতে হবে। স্যার কাইন্ডলি একটু স্ক্রল যদি করতেন নিচের দিকে, হোটেল ফ্যাসিলিটিস এর পরের নিচটুকু আমি দেখতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার। এরপরে যেটা আছে আমাদের লোকাল পিপলের মাইন্ডসেট, তাদের ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। কোন একটা হোটেলে যখন কেউ যাবে তার সঙ্গে যে গাইড থাকবে, সে গাইডের সাথে এবং যে পর্যটক আছে তার সঙ্গে কমিউনিকেশনটা ভালোভাবে হতে হবে। এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন। এজন্য তাকে প্রপার ট্রেনিং করতে হবে, তার একটা সফট স্কিল থাকতে হবে এবং তার পাবলিকলি অ্যাওয়ার থাকতে হবে যে কোন জায়গাতে আমার দেশ অনুযায়ী যাওয়া যাবে। এবং আমার যেটা মনে হয় যে সকল জায়গায় সকল টাইমে রাত 12টার সময় বিচে যাওয়া যাবে না, এইটা যদি আমরা থিঙ্কিং করি তাহলে কিন্তু আমাদের ট্যুরিজম সেক্টর লোয়েস্ট হয়ে যাবে। তো রাত 12টায় কারা ঢুকতে পারবে, ওখানে যে স্যার বললো যে কোস্ট গার্ডের কথা, যেখানে আমাদের বা স্থানীয়ভাবে যে আমরা তাদেরকে সিকিউরিটি প্রদান করতে পারি, এই জায়গাগুলোতে আমাদের খুব ভালোভাবে হাইলাইট করে এখানে একটা সুন্দর প্রপার প্ল্যানিং করতে হবে। তার পাশাপাশি আমাদের এই সকল দিকগুলো যখন আমাদের সুন্দর থাকবে তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা খুব ভালো হবে। কারণ এখন যেহেতু আইটির উপর আমরা নির্ভরশীল, অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সোশ্যাল মার্কেটিং এ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারি এবং ম্যাগাজিনের মাধ্যমেও। তো সোশ্যাল মার্কেটিং এর মাধ্যমে মানুষ বাংলাদেশকে আরো সুন্দরভাবে বুঝতে এবং শিখতে শুরু করবে, যার কারণে আমাদের ট্যুরিজম সেক্টরটা আরো সুন্দরভাবে হাইলাইট হবে এবং এই সেক্টর থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে, রেমিটেন্স হবে আমাদের এখানে, এবং তার পাশাপাশি আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অনেক ভালোভাবে হবে। সো দ্যাটস অল ফ্রম গ্রুপ 2. থ্যাংক ইউ সো মাচ। That was wonderful presentation and wonderfully outlined. Very good. অন্য কোনো গ্রুপের কাছ থেকে কোনো কোশ্চেন? কোন গ্রুপে কোনো প্রশ্ন? ওপেন, 2 মিনিট আপনাদের। কোনো কোশ্চেন না? কারো কোনো কোশ্চেন নাই মনে হয় স্যার। হ্যাঁ, সেটাই দেখছি যে কারো কোনো কোশ্চেন নাই। তো কোশ্চেন না থাকলে আমার একটা কোশ্চেন জাস্ট আছে, ঠিক আছে? স্যার বলেন প্লিজ। সো আপনাদের এখানে যে সিকিউরিটি কথা বলছেন আপনারা, যে সিকিউরিটির জায়গায় আপনি আইটি সিস্টেম শুড বি ইনক্রিজড সিকিউরিটি, হাউ, এটা কিভাবে করতে চাচ্ছেন? কোনো প্ল্যান আছে? এটা হচ্ছে স্যার আমরা এইসব জায়গাগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা ইউজ করতে পারি, মানে ডাটাবেজের জন্য, মানে সবাইকে নজরদারির মধ্যে রাখা গেলে তখন আমাদের ক্রাইম লেভেলটা কমে আসবে। আর কোনো কিছু কম্বিনেশন করতে পারেন কিনা একটু চিন্তা করেন তো। মনিটরিং এর যে দায়িত্ব যাদেরকে দেয়া হবে তাদেরকে এটা প্রপারলি যেন তারা দায়িত্বটা পালন করে, এটার জন্য যে চাইলে ডিফেন্সের মধ্যে যেমন এখন র্যাব একটা আলাদা সংগঠন হয়ে গেছে, খুব হাই লেভেলে তারা কাজ করতেছে, এরকম চাইলেও আমরা সিভিল সার্জন দিয়ে যেটা এনশিওর করতে পারছি। কারণ আইটি থেকে হ্যাকিং থেকে শুরু করে আইটি প্রবলেমটা
টোটাল বিশ্বে খুব বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আমরা যাদের মনিটরিং এর দায়িত্ব দিয়েছি তারা মনিটরিংটা পারফেক্টলি করছে কিনা, ইমপ্লিমেন্টেশনটা পারফেক্ট হচ্ছে কিনা, সেটার জন্য আমরা এরকম একটা সংগঠন তৈরি করতে পারি যারা এটা দেখবে যে প্রপার ওয়েতে করা হচ্ছে কিনা। সেক্ষেত্রে মনে হয় একটা সুফল আসবে। ভেরি গুড। আর একটা এখানে অ্যানসার ছিল। জি স্যার, হ্যালো। হ্যাঁ শিওর, বলেন। জি স্যার, এখানে আইটি সিস্টেমের একটা বিষয় ছিল যে আমরা অনেক ট্যুরিজমে মানে যখন যাই তখন একটা সমস্যা পড়ে, যেমন আমাদের টিকিট কাটতে হয় লাইনে দাঁড়িয়ে। তো এটা তো ম্যাক্সিমাম ট্যুরিজম এলাকা এই সমস্যাটা বেশ ফেস করে। সেক্ষেত্রে আমরা আইটি সিস্টেমের মাধ্যমে এমন একটা সিস্টেম করা হবে যারা মানে অনলাইনে টিকিট বুকিং দিতে পারবে, ই করতে পারবে। এটা সমস্ত কিছু আইটি সিস্টেমে আন্ডারে নিয়ে আসা যাবে। এমন কোনো ট্যুরিজম থাকবে না বাংলাদেশে যেখানে কোথাও মানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে বা মানে ওখানে গিয়ে বুকিং দিতে হবে। সব জন্য অনলাইনে বেস করা যায়, সেটা আইটি সিস্টেমে একটা অন্তর্ভুক্ত কাজ করা যাবে। ওকে, দ্যাটস আ গুড পয়েন্ট। ওকে, এটা নিয়ে আমরা পরে আরো ডিসকাশনে যাব, বাট লেটস গো ফর গ্রুপ 3 রাইট নাও। গ্রুপ 3 এর কি অবস্থা সেটা যাই। ভেরি গুড, গ্রুপ 2। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, গ্রুপ 3 কে প্রেজেন্ট করছেন? প্রান্ত আছো? জি জি। আপনাদের টাইম হ্যালো, স্টার্ট আসসালামু হচ্ছে 40 আলাইকুম। তে। জি, আসসালামু আলাইকুম। আমি প্রান্ত পাল, 182015010 আমার আইডি। আমি গ্রুপ 3 থেকে রিপ্রেজেন্ট করতেছি। যেখানে গ্রুপ 2 আমাদেরকে বলেছিল যে গভর্নমেন্ট প্ল্যানিং এর বিষয়টা। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্ল্যানিংটা আমাদের প্রয়োজন, কারণ এটা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তবে অনেক বড় আকারে গভর্নমেন্ট যখন প্ল্যানিং করতেছে তখন সবকিছু একসাথ করেই তারপর তারা প্ল্যানিংটা করে। তো আমার মতে আমরা যদি সর্বপ্রথম সিকিউরিটিটার দিকে একটু ফলো করি তাহলে হয়তো আমাদের মানে গভর্নমেন্টের প্ল্যানিংটাতে একটু সুবিধা হয়, কারণ সবগুলো প্ল্যানিং একসাথে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে টুরিস্ট স্পট গুলোতে যে সমস্যাটা হয় তা হলো যে সিকিউরিটিটা। মানে আমরা প্রতিটা টুরিস্ট স্পটেই দেখেছি যে আমাদের সিকিউরিটিটা খুবই দুর্বল বলতে আমি এখন কোন একটা টুরিস্ট স্পটে যাচ্ছি, টুরিস্ট স্পটে যাওয়ার সময় আমি যদি একটা বিলবোর্ড দেখি যে এই এরিয়াটা টুরিস্ট পুলিশ দ্বারা কভার করা, তাহলে তখন আমার মনের ভিতরে একটা প্রশান্তি আসে যে না ঠিক আছে, ওকে আমি এখানে নিরাপদে ভ্রমণ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমরা সিকিউরিটিটাকে ফার্স্টে নিয়ে ফার্স্ট টপিকস হিসাব করে আমরা আমাদের প্ল্যানিংটা করেছি। সিকিউরিটির ক্ষেত্রে আমরা ফার্স্টে বলেছি ইমপ্লিমেন্ট পুলিশ সাবডিভিশন ইন টুরিস্ট স্পট। এটার মানেটা হলো যে যে সকল টুরিস্ট স্পট গুলো আছে ওই সকল টুরিস্ট স্পট গুলোতে যদি আমরা একটা একটা করে সাব পুলিশ স্টেশনের ব্যবস্থা করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টুরিস্ট যারা থাকবে তাদের মনে একটা প্রশান্তি আসবে এবং তারা যে কোনো একটা প্রবলেম হলেই যেন হাতের নাগালে আমাদের পুলিশ স্টেশন গুলো পেয়ে যায়। এছাড়া আমি পরবর্তী যেটা বললাম তা হলো যে আওয়ারলি পুলিশ পেট্রোল সিস্টেম। এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে টুরিস্ট স্পট গুলোতে যে সকল একটা নির্দিষ্ট এরিয়া নিয়েই তো টুরিস্ট স্পটটা ক্রিয়েট করা হবে, ওই স্পটটাতে যেন একটা পেট্রোলিং সিস্টেমটা থাকে। পুলিশ যেন প্রতিনিয়ত টল দেয়, প্রতিনিয়ত টল দিলে সেই ক্ষেত্রে কোনো ধরনের অপরাধমূলক কাজ করারও সাহস অন্যান্যদের মাঝে থাকবে না। তারপরেও আমি যেটা বললাম যে সিসিটিভি কভারেজ হোল এরিয়া, যে সকল টুরিস্ট স্পট গুলোতে মেইন যে সকল পয়েন্ট গুলো থাকে, বিভিন্ন ধরনের মোড় থাকে, বিভিন্ন ধরনের স্পট থাকে যেগুলা দর্শনার্থীরা বেশি যায়, ওই সকল স্পট গুলো যেন আমরা সিসিটিভি কভারেজের ভিতরে নিয়ে আসতে পারি। এতে সুবিধা হবে যে যখনই আমরা কোন একটা টুরিস্ট স্পটে যাব ওই সকল টুরিস্ট স্পটে আমরা আরেকটু সেফলি ভাবে আমাদের ভ্রমণটা সম্পূর্ণ করতে পারবো। এরপরতে আমরা যেটা বললাম ইমপ্লিমেন্ট হোটেল সিকিউরিটি সিস্টেম। বাইরে যত ধরনের সিকিউরিটি থাকুক, আমরা যে হোটেলটাতে থাকি বা যেই বাসস্থানটাতে আমরা থাকবো ওই বাসস্থানটাতে সিকিউরিটিটা যেন খুব জোরালো হয় সেই বিষয়টার দিকে আমরা একটু খেয়াল রাখবো। এই ক্ষেত্রে আমরা একটা রুলস তৈরি করে দিতে পারি যে আমার টুরিস্ট স্পটে যে সকল হোটেল গুলো আছে এই হোটেল গুলো এই ধরনের একটা শীট ফলো করবে,
তাদের সিকিউরিটি সিস্টেম এই ধরনের সিকিউরিটি সিস্টেম থাকবে। ওই সকল হোটেলগুলোর একটা লিস্ট থাকবে আমাদের ওই যে সাব ডিভিশন যে মানে সাব যে পুলিশ স্টেশন থাকবে ওইটার ভিতরে, যেন কোনো একটা হোটেলে কোনো ধরনের সমস্যা হলে আমরা সাথে সাথে এটা নিশ্চিত হতে পারি যে ওই হোটেলটা আমাদের তত্ত্বাবধানের আন্ডারে ছিল, এর ভিতরে এই ধরনের একটা সমস্যা হয়েছে এবং এই সমস্যাটা খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। তারপরে 5 নম্বরে আমরা যেটা দিলাম হলো রিডিউস টেররিস্ট অ্যাটাক। আমাদের টেররিস্ট অ্যাটাকটা এখন পুরো বিশ্বে টেররিস্ট অ্যাটাকটা খুব বেশি হচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে একটা টেররিস্ট অ্যাটাক করাটা খুবই সহজ একটা বিষয়, কারণ আমাদের দেশের সিকিউরিটি সিস্টেমটা একদমই দুর্বল না, তারপরেও এই দুর্বল যতটুকু আছে তার মাঝে খুব সহজে একটা টেররিস্ট অ্যাটাক করা যায়। তো আমাদের এর আগে যেটা হলো যে হলিয়াটিজমে আমাদের একটা টেররিস্ট অ্যাটাক হয়েছিল, এরপর থেকে আমাদের দেশে কিন্তু অনেক টুরিস্ট বাইরের পর্যটক অনেক কমে গিয়েছিল। তো আমাদের এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের টেররিস্ট অ্যাটাকটা যেন না হয় টুরিস্ট এলাকাগুলোতে। তার পরবর্তীতে গভর্নমেন্ট যে প্ল্যানিংটা আছে, গভর্নমেন্ট প্ল্যানিং এর ভিতরে অনেক বড় বিশাল ভাবে প্ল্যানিং করা যায়, অনেক কিছু এর ভিতরে ইনভলভ করতে হয়। তো আমরা এখানে যেটা ফার্স্টে গভর্নমেন্ট প্ল্যানিং এর ভিতরে আমরা যেটা রিয়েলাইজ করলাম তা হলো গিয়ে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। কোনো একটা টুরিস্ট স্পটে যাওয়ার জন্য আমি যদি প্রপার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা না পাই, সেক্ষেত্রে আমার ওই স্পটে ভ্রমণ করার ইচ্ছাটা আমার মাঝ থেকে চলে যাবে। তো এই জন্য যে সকল টুরিস্ট স্পট গুলো আছে ওইগুলোতে যেন আমরা খুব ভালোভাবে জার্নি করতে পারি, সেই জন্য আমরা ভালো একটা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি তৈরি করার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা বললাম হোটেল ফ্যাসিলিটি। প্রতিটা টুরিস্ট স্পট গুলোতে আমরা যেন ভালো কিছু হোটেল ইমপ্লিমেন্ট করতে পারি, ভালো কিছু হোটেলের ফ্যাসিলিটি দিতে পারি যেন টুরিস্টরা আগ্রহ প্রকাশ করে। এমন কিছু সময় আসে যখন ঠিকভাবে হোটেল পাওয়া যায় না, ওই সকল সময়গুলোতে আসলে মানে যখন আমি চিন্তা করি যে আমি ওই টুরিস্ট স্পটে যাব, তো তখন আমার মাথায় এটাও চলে আসে যে আমি ওইখানে গিয়ে তো ঠিকভাবে হোটেলও পাবো না, তো আমি থাকবো কোথায়? তো ট্যুরে গেলে ওইখানে থাকাটা অনেক বড় একটা জায়গা নিয়ে থাকে, তাই আমাদের হোটেল ফ্যাসিলিটি ওইখানে বাড়াতে হবে। তারপরে 3 নম্বরে মেকিং মোর অ্যাট্রাকটিভ এনভায়রনমেন্ট। এর মানেটা হলো যেমন আমরা সিটি কর্পোরেশনের যে সকল বিষয়গুলো দেখি যে আমরা শহরের সৌন্দর্য বৃদ্ধিকরণে অনেকগুলো কাজ করে থাকি, তো সেম ভাবে আমাদের টুরিস্ট স্পট গুলো সৌন্দর্য বৃদ্ধিকরণে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো হাতে নিব। রাস্তাঘাটের উন্নয়ন, তার পরবর্তী বিভিন্ন ধরনের স্ট্যাচু ইমপ্লিমেন্ট করা, এই ধরনের কাজগুলো আমরা গভর্নমেন্ট প্ল্যানিং এর ভিতরে রাখবো। তার পরবর্তীতে আমরা বললাম যে মেকিং টুরিস্ট গাইড ট্রেনিং সেন্টার। টুরিস্ট গাইডের জন্য সরকার কর্তৃক একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা দরকার, যেন ওই সকল এলাকাগুলোতে টুরিস্ট গাইডরা প্রপার একটা ট্রেনিং নিয়ে তারা যেন টুরিস্টদেরকে হ্যান্ডেল করতে পারে। তাদের কমিউনিকেশন হতে শুরু করে সবকিছুই যেন তারা এই ট্রেনিং সেন্টারের ভিতরে ট্রেনিং সেন্টার থেকেই শিক্ষা গ্রহণ করে আসতে পারে। তার পরবর্তীতে মডার্ন প্ল্যান অফ টুরিস্ট স্পট। টুরিস্ট স্পটের জন্য একটা মডার্ন প্ল্যানিং এর প্রয়োজন আছে। প্রতিটি স্পট যেন আরো সুন্দর দেখা যায়, প্রতিটি স্পটে যেন এই যে ময়লা আবর্জনার যেসব বিষয়গুলো থাকে ওইসব বিষয়গুলো যেন আমরা রিডিউস করতে পারি। গভর্নমেন্ট প্ল্যানিং এর ভিতরে আমরা এগুলো ইনভলভ করছি। দেন হোটেল ফ্যাসিলিটিতে ফার্স্টে আমরা বলছি যে মেকিং মডার্ন লিভিং রুম ইন হোটেল। এটা হলো যে হোটেলগুলো প্রতিটা স্পটে যে সকল হোটেলগুলো আছে এই হোটেলগুলোর এনভায়রনমেন্ট গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এনভায়রনমেন্ট গুলো একজন মানুষ ট্যুরে যাওয়ার পরে মানে সে ওখানে কিছু সময় ভালোভাবে কাটাতে চায়, তাই তার এই ভালো সময়টার মাঝে সবচেয়ে বড় একটা জায়গা রাখে তার বাসস্থানটা। তো তাই আমাদের হোটেলের যে সকল রুম গুলো থাকে এই রুম গুলোকে আমরা আরো সুন্দর করে তৈরি করার চেষ্টা করতে পারি। তারপর বললাম যে রিডিউস লিভিং কস্ট। হোটেল টুরিস্ট স্পটে যে সকল হোটেলগুলো থাকে ওগুলোর যে সকল কস্ট হয়, থাকার যে ভাড়াটা দিতে হয়, আমাদেরকে এই ভাড়াটার যে কস্ট আছে এটা একটু রিডিউস করতে হবে, যেন সব
সব ধরনের মানুষই আমাদের ওই সকল টুরিস্ট স্পট ভ্রমণ করতে পারে। তার পরবর্তীতে আমরা 3 নম্বরে বললাম মেকিং ইমপ্রেসিভ হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে টুরিস্ট স্পটে যে সকল পার্সন গুলো লাস্ট থাকে 2 বা মিনিট যে সকল হোটেলের যে সকল পার্সন গুলো থাকে তারা যেন একটা একটা করে হোটেল ম্যানেজমেন্টের খুব ভালো একটা কোর্স করে তারা খুব সুন্দরভাবে হোটেলটা ম্যানেজ করতে পারে। আমরা যখন কোনো একটা ভালো হোটেলে গিয়ে উঠি, দেন আমরা ওইখানে আবার পরবর্তীতে আমরা যেতে চাইলেও আমরা ওই হোটেলটা যাওয়ার একটা চেষ্টা করি। তারপর আমরা বললাম মেকিং ওন বার ইন হোটেল। তা হলো যে যেমন বাইরের যে সকল টুরিস্টরা আসে তারা সাধারণত এই বার খুব বেশি পছন্দ করে। তো আমাদের যে সকল হোটেলগুলো থাকবে টুরিস্ট স্পটে তাদের নিজস্ব জন্য একটা করে বার থাকে এবং তার জন্য সরকার কর্তৃক পারমিশন দেওয়া থাকে। তারপর ইনক্রিমেন্ট হোটেল বুকিং ফ্যাসিলিটি, ইনক্রিমেন্ট অনলাইন হোটেল বুকিং ফ্যাসিলিটি। তা হলো গিয়ে আমরা যেন অনলাইনের মাধ্যমে হোটেল বুকিং করতে পারি। কোন একটি স্পটে যাওয়ার পর ওইখানে হোটেল নিয়ে অনেক ঝামেলায় আমাদের পড়তে হয়। আমরা অনলাইন থেকে যদি এই বুকিং সিস্টেমটা চালু করে দিতে পারি তাহলে অনলাইনের মাধ্যমে আমরা বুকিং করে দিলাম, দেন আমাদের ওইখানে গিয়ে আমরা জাস্ট হোটেলে শিফট করলাম। দেন আমাদের পরবর্তী টপিক হলো যে মাইন্ডসেট অফ লোকাল পিপল এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। তো এই পয়েন্টে আমরা ফার্স্টে বলেছি মেক লোকাল টুরিস্ট গাইড। আমরা লোকাল টুরিস্ট গাইড তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার করতে পারি বা আমরা বলতে পারি যে টুরিস্ট মানে যেই স্পটে যাবে ওই স্পটের জন্য আমরা লোকাল কিছু টুরিস্ট গাইড আমরা তৈরি করতে পারি। তারপর 2 নম্বরে আমরা বললাম মেকিং লোকাল ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আমরা ওইখানে লোকাল যে ল্যাঙ্গুয়েজটা আছে, যে সকল টুরিস্ট স্পট আছে ওই স্পটে যেন ভালো কমিউনিকেশন সিস্টেম তৈরি করা যায়, তাই আমরা ওইখানে লোকাল ট্রেনিং সেন্টার তৈরি করতে পারি, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার তৈরি করতে পারি। 3 নম্বরে আমরা বলেছি ট্রেনিং অফ মেক এ গুড বিহেভিয়ার অফ ট্রেনিং ফর মেক গুড বিহেভিয়ার অফ লোকাল পিপল। আমরা ওই যে সকল টুরিস্ট স্পটে যাব বা যে সকল টুরিস্ট স্পট আমাদের দেশে আছে ওই সকল টুরিস্ট স্পটে আমরা লোকাল পার্সন গুলো যেন বিহেভিয়ারটা আমরা চেঞ্জ করতে পারি, তাই আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং এর আওতাভুক্ত আনতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট, তার পরবর্তী আমার টপিক হলো অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে আমরা বলেছি ইনক্রিজ অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট। আমরা অনলাইনের মাধ্যমে 1 মিনিট বাড়ায় দেওয়া হয়েছে। ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে আমরা বলেছি যে ইনক্রিজ অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট। তা হলো গিয়ে অনলাইনের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করব যে এটা আমাদের একটা টুরিস্ট স্পট, এখানে এই জিনিসগুলো আছে। 2 নম্বরে আমরা বলেছি ইমপ্লিমেন্ট বিলবোর্ড অফ টুরিস্ট স্পট। এটা হলো যে সকল টুরিস্ট স্পট গুলো আমাদের অজ্ঞাত বা যেগুলো আমরা এখনো ঠিকভাবে জানি না ওই সকল টুরিস্ট স্পট গুলো আমরা বিভিন্ন ধরনের বিলবোর্ড তৈরি করে আমাদের শহরগুলোতে মেন শহরগুলোতে আমরা দিতে পারি। তারপর 3 নম্বরে আমরা বলেছি মেকিং সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট। সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা ওই সকল টুরিস্ট স্পট গুলোকে আমরা সামনে আনতে পারি যে সকল টুরিস্ট স্পট গুলোতে এখন বর্তমানে। জি স্যার। সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্টটা কি জিনিস? সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট যেমন আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া। ওকে জি স্যার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মানে ওই সকল স্পট গুলোকে আমরা পৃথিবীর সামনে নিয়ে আসবো যে আমাদের ওই জায়গায় এই ধরনের 3টার সময় শুরু করলাম ক্লাস স্যার, এখনো শেষ হয়নি স্যার। সরি স্যার, প্রেজেন্টেশন করেন। সরি স্যার, ওই সকল আমার এই ধরনের স্পট গুলো আছে, এই স্পট গুলোতে এই জিনিসগুলো দেখার আছে, এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি সোশ্যালের মাধ্যমে। স্যার আমাদের যে দেশের যে পর্যটক এলাকাগুলো আছে ওই এলাকাগুলোর স্যার আমাদের যে দেশীয় টিভি চ্যানেলগুলো আছে টিভি চ্যানেলগুলোতে এগুলো বেশি বেশি প্রচার করা, এর মাধ্যমে অ্যাডভার্টাইজ করা যে আমাদের দেশে কোন জায়গায়। ওকে স্যার, very good. I think that was a fantastic presentation too with lots of points.
ফ্রম মাই সাইড আপনারা অলমোস্ট অল পয়েন্টসই কভার করেছেন, যে জিনিসগুলো আসছে যে আপনারা কিভাবে করতে পারেন। ঠিক আছে, তো এখানে জাস্ট একটা ইমপ্লিমেন্টেশনের জায়গা আমি বলতে পারি যে অনলাইন সিকিউরিটি নিয়ে যে কথা বলছেন আপনারা অলরেডি বলেছেন সিকিউরিটি সিস্টেম, আপনারা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস ঠিক করতে পারেন কিনা, যে প্রত্যেক ফরেনার যখন আসলো তখন তাদেরকে জিপিএস ট্র্যাকিং ডিভাইস দেওয়া এবং 999 বা কলিং সিস্টেম, ওই যে যে আপনারা সার্ভিস সিকিউরিটি সার্ভিসের কথা বলেন সেটার সাথে আপনারা কমিউনিকেশন দিতে পারেন কিনা, এটা একটা নতুন আইডিয়া হতে পারে। আমি জাস্ট ফ্লোর ওপেন করছি অন্য কোনো গ্রুপের, গ্রুপ 3 ছিল এটা প্রেজেন্টেশন, রাইট? এখন গ্রুপ জি স্যার 1 and 2 থেকে কোনো কোশ্চেন থাকলে they can go for any question. কোনো কোশ্চেন আছে? প্রশ্ন না করলে নতুন নতুন জিনিস আসবে কিভাবে? প্রশ্নের জন্য 2 মিনিট করে সময় ছিল, আপনারা অলরেডি 1 মিনিট দিয়ে ফেলেছেন। সো এই যে এই ট্র্যাকিং ডিভাইস, এটা একটা জিনিস হতে পারে। আপনারা এখন পর্যন্ত ভিসা নিয়ে কোনো কথা বলেন নাই। ভিসা এন্ট্রি এটা যেন ইজি হয় সেটার জন্য কি প্রসেস করা যেতে পারে, বায়োল্যাটারাল এগ্রিমেন্ট করা যেতে পারে কিনা অন্য দেশের সাথে, তাদেরকে আমি কিছু শুল্কমুক্ত প্রবেশ দিলাম বা তাদেরকে আমরা ইনভাইট করছি, বা এই যে তাদের তাদের দেশের মিডিয়ায় আমাদের দেশের ট্যুরিজমের প্রচারণা চালানো, বা ইন্টারন্যাশনাল বিবিসি, সিএনএন, আল জাজিরা বা আদার যে চ্যানেলগুলো, ডিসকভারি, যে চ্যানেলগুলো সারা ওয়ার্ল্ডে চলে, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা নিজেদের কোনো বিজ্ঞাপন দিচ্ছি কিনা, আমাদের ট্যুরিজমের এই সেক্টর গুলো নিয়ে আমাদের যে সুন্দর সুন্দর ভিডিও গুলো তৈরি হয় সেটা করছে কিনা, সেটা একটা ফ্যাক্টর, যে এটা আমাদেরকে হয়তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিতে পারে। এটা হচ্ছে আপনাদের এর জন্য জানার জন্য জায়গা, যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। বাট আপনাদের এখানে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টে যখন এই জায়গাটা আসবে তখন আপনাদের কিন্তু এই যে এখন যে গ্রুপ টাস্কটা করলেন, টাস্কগুলো গ্রুপে থাকলো, যেমন আপনাদের মিডিয়ার অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেন এরকম থাকবে যে suppose you are the Minister of Tourism in Bangladesh. Give a development plan for Bangladesh to become a tourist country or tourism expert country by 2030 2030, মানে 10 বছরের প্ল্যান চাওয়া হচ্ছে। বুঝতে পারছেন? তখন আপনি 10 বছরে 2020-এ আপনার কি কি প্ল্যান, 2021-এ কি প্ল্যান, সরি 22-এ কি প্ল্যান, 24-এ কি প্ল্যান, 26-এ কি প্ল্যান, 28-এ কি প্ল্যান, 30-এ কি প্ল্যান, কিভাবে করছেন, বাজেট কি দিচ্ছেন, এই যে আপনাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা এখনো আসে নাই, কর্পোরেট মোটেল গুলো যেগুলো আছে সরকারি, সেগুলো কি আসল কথা পায় কিনা লোকাল মানুষজন, নাকি সেখানে টিকটিকি আর মাকড়সার বসবাস, আর যেগুলো ভালো আছে সার্কিট হাউস গুলো সেগুলো হচ্ছে ওই ফার্স্ট ক্লাস অফিসার এন্ড আদার্স তাদের রেজিস্ট্রেশনের আন্ডারে থাকে। তো এই জিনিসগুলো আপনাদের একটা কোর জায়গা, যেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে, যেটা নিয়ে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি যে এই জায়গাগুলো হচ্ছে আমাদের এখন পর্যন্ত কাজ করার জায়গা আছে, যেটাতে আমরা চেঞ্জ কাজ করতে পারি, এবং যে জায়গার প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্ট গুলো যখন সাবমিট করবেন, এটা পরীক্ষার অ্যাসাইনমেন্টটা যখন দেয়া হবে সেটাই আমরা কমপ্লিট করতে পারবো। বুঝতে পারছি কি করতে হবে বা কি অ্যাসাইনমেন্ট, একটা কোশ্চেন থাকতে পারে এখান থেকে। ওকে, এরকম স্যার প্রত্যেকটা স্টেপ লিখবো এবং এগুলো কি ব্যাখ্যা করে দিব স্যার ওইখানে? ডিটেইল ব্যাখ্যা এটা আপনার আপনার আইডিয়া আসবে, এবং জাস্ট ওই যে টাইমলাইনে কি কি করছেন মেজর পয়েন্টস, ইলাবোরেট অত ডিটেইলের দরকার নাই। বাট এই যে আপনাদের এখন যেরকম লেখা হয়েছে পয়েন্ট গুলো, সেখানে যদি আপনি স্পেসিফিক কি পয়েন্ট দেন যে কিভাবে করছেন, যে সিকিউরিটি সিসিটিভি ফুটেজ সেটাতে কিভাবে কাজ করছেন, অথবা লোকাল গাইডদেরকে ডেভেলপ করার জন্য তাদেরকে লোকাল দোভাষী বানাচ্ছেন সেটা, অথবা এয়ারবিএনবি ইজ এ গুড কনসেপ্ট যেটা আপনাদের কাজে লাগতে পারে। এয়ারবিএনবি দিয়ে জানেন কি এয়ারবিএনবি কি? Airbnb is like আপনারা এখন সার্চ করে দেখতে পারেন, ইটস মোর লাইক পাঠা উবার যেরকম সার্ভিস সেরকম হচ্ছে বাসার সার্ভিস। ঠিক আছে, তো Airbnb is a সার্ভিস যেখানে হচ্ছে আপনি আপনার বাসা রেন্ট দিয়ে দিচ্ছেন, সেখানে আপনার বাসা এক রুমে থাকার জন্য আপনার কিচেন ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু অনুযায়ী শেয়ার্ড, ইভেন আপনি ফুডও করতে পারেন। তো আপনি আপনার নিজের বাসা দিয়ে দিচ্ছেন। বাংলাদেশে অনেকে এরকম Airbnb দিচ্ছে যে নিজের বাসার একটা রুম এক্সট্রা পড়ে আছে, গেস্ট হাউস, বা কেউ বাইরে থেকে আসলো থাকলো সেখানকার জন্য পেমেন্ট করলো, সেটা এটা বাইরের দেশে বিদেশে যখন আপনারা যাবেন বা হায়ার স্টাডি বা অন্যান্য কাজে, তখন আপনারা হোটেলের নাম থেকে অনেক চিপার রেটে এয়ারবিএনবি তে থাকতে পারেন উইথ বেটার ফ্যাসিলিটিস। তো বুঝতে পেরেছেন? তো এই যে ইভেন এই জিনিসটা খুব ভালো বেশি হয় উইদাউট এয়ারবিএনবি, সেটা হচ্ছে নেপাল এবং ভুটানে। এই রকম তাদের এতগুলো হোটেল তৈরি করা সম্ভব না, কিন্তু তাদের বাড়ি ঘরগুলো তো আছে, এই বাসাগুলো আছে, সেগুলো কি আমরা স্মলার হোটেল বানালাম। ঠিক আছে, তখন আমাদের কাজে লাগলো।
তো এই যে কনসেপ্ট গুলো আছে সেগুলো একটা ইমপ্লিমেন্টেশনের ওয়ে হতে পারে, বাট বাংলাদেশে এয়ারবিএনবি লোকাল পিপলের জন্য মনে হয় না ওপেন আছে। শুধু হচ্ছে পাসপোর্টধারী যারা বিদেশি তাদের জন্য ওপেন করে দিছে। অবশ্য ওপেন করে দেওয়ার পিছনে কারণও আছে, বাংলাদেশে কেন ওপেন করে দেয় নাই, ইউ ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো সিকিউরিটি এটা একটা কনসার্ন গেল, এটা আমাদের একটা ইস্যুস আমরা যেটা কভার করতে পারবো। আপনাদের অ্যাসাইনমেন্টে এরকম একটা কোশ্চেন থাকবে, মাথায় রেখেন। তো আমাদের এই অংশ শেষ। আমরা ন্যাচারাল রিসোর্সেস পড়লাম, মিনারেল রিসোর্সেস পড়লাম। হ্যাঁ বল। এরপরে আমরা পড়লাম হচ্ছে এখানে আমরা কভার করলাম হচ্ছে এই যে এখান থেকে আমরা কভার যেটা করলাম, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এখান থেকে কভার করলাম আমরা হচ্ছে এই অংশগুলো। এখন হেরিটেজ ট্যুরিজম এই অংশ শেষ। আমাদের কি অংশ বাকি ছিল একটা বলেছিলাম? আমাদের সিলেবাসের কি অংশ বাকি ছিল? মাইনর কি যেন একটা বাকি ছিল, ওই যে উপজাতিদের ও মাই গুডনেস, মাইনরিটি এথনিক গ্রুপ। বুঝতে পেরেছে। আর ইউ পিপল রেডি টু গো ফর ইট? আচ্ছা, আমি এই পর্যন্ত আগে পজ দিয়ে নিই ভিডিও। না স্যার।